So, welcome students to our another video of one short series. As you can see, আমাদের আজকের টপিক হচ্ছে third chapter of our biology class 10 NCERT, how do organisms reproduce. তো এই চ্যাপ্টারে অবভিয়াসলি এই পুরো এই ক্লাসে আমরা অবভিয়াসলি পুরো চ্যাপ্টারটাকে কভার করব। সো ইয়েস, अगेन कुर्सी की पेटी बांध लो एंड पानी पेन पेपर सब कुछ लेके बैठ जाओ बिकॉज এই ক্লাসেই আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব, যত সময় লাগুক অবভিয়াসলি আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব। ঠিক আছে? তো সো চলো লেট আস গো এন্ড ডাইভ ইনটু হাউ ডু অর্গানিজমস রিপ্রোডিউস, ক্লাস 10 চ্যাপ্টার 3 এনসিইআরটি। ফার্স্ট অফ অল, like as every other chapter, what we need to know যে অর্গানিজমসের রিপ্রোডিউস কিভাবে করে, রিপ্রোডিউস মানে একটা টেকনিক, একটা প্রসেস, সেই প্রসেসের মিনিংটা কি। ঠিক আছে? তো সো অ্যাজ উই অল নো ফ্রম ক্লাস 8 অনওয়ার্ডস যে রিপ্রোডাকশন মানে কি, বা ক্লাস 7 অনওয়ার্ডস যে রিপ্রোডাকশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ নিউ অর্গানিজমস ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান্স অফ দ্য সেম স্পেশিস। ঠিক আছে? সেম স্পেশিসের, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি যে স্পেশিস কাকে বলে। স্পেশিস বলে ওই সমস্ত গ্রুপ অফ অর্গানিজমসদের যারা নিজেদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। তো আমাদের স্পেশিস জানতে গেলে রিপ্রোডাকশন জানতে লাগে, আর রিপ্রোডাকশন জানতে গেলে আবার স্পেশিস জানতে লাগে। তো ইটস এ কাইন্ড অফ লুপ না? তো ঠিক আছে, কিছু না, আমরা এগুলোকে ডিফাইন করে চলবো। ঠিক আছে? তো ব্যাপারটা কি, কিছু অর্গানিজমস আছে যারা নিজেদের মধ্যে বাচ্চা তৈরি করতে পারে। ঠিক আছে? ওই অর্গানিজমসদেরকে আমরা স্পেশিস বলি, মানে এক স্পেশিসের অর্গানিজমস বলি। ঠিক আছে? তো যেসব অর্গানিজমসগুলা নিজেদের নেক্সট জেনারেশন তৈরি করতে পারে এবং যে প্রসেসে তৈরি করতে পারে, ওই প্রসেসটাকে আমরা বলি রিপ্রোডাকশন। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে? আফটার দিস হোয়াট we have the types of reproduction that we see in our surrounding. আমাদের আশেপাশে যে যে টাইপস অফ রিপ্রোডাকশনগুলা অর্গানিজমসরা করে, ওই সমস্ত টাইপস আমাদের আশেপাশে আছে। সো আমি স্ক্রিন থেকে সরছি, তোমরা এই জিনিসটা স্ক্রিনশট তুলে নাও অথবা ভিডিওটাকে পজ করে এই চার্টটাকে বানিয়ে নাও, বিকজ এই চার্টটা আগামীতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? ইট উইল বি ইয়োর চেকলিস্ট, ইট উইল বি ইয়োর চেকলিস্ট ফর মুভিং ইনটু দ্য চ্যাপ্টার। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আমরা দেখি অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, অ্যান্ড দেন আমরা স্টাডি করব সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন কার কার মধ্যে, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এবং হিউম্যান বডিতে। তো একের পর এক আমরা জার্নিতে যাব। ফার্স্ট অফ অল আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্টাডি করব। বেসিক্যালি এই যে দুইটা মোড অফ রিপ্রোডাকশন, এই দুইটা মোড অফ রিপ্রোডাকশন কিভাবে ডিফাইন হয়, কিভাবে আমরা এই দুইটা মোডকে সেপারেট করি, এটা লুকিয়ে আছে ওদের ডেফিনেশনসের মধ্যে। ঠিক আছে? তো ডেফিনেশনটা যদি আমরা দেখি একটু ভালো করে, তো asexual mode of reproduction definition কি দেওয়া আছে? The mode of reproduction in which, is it visible? Yes, as it is visible. The mode of reproduction in which reproduction takes place without the formation, fusion or combination of reproductive cells from two parents is called asexual reproduction. মানে যে মোড অফ রিপ্রোডাকশনে কোনো স্পেশাল সেল বডিতে তৈরি হবে না, যেটাকে আমরা সেক্স সেলস অথবা গ্যামেটস বলবো। ঠিক আছে? কোনো গ্যামেটস কারোর বডিতে তৈরি হবে না এবং ওই গ্যামেটসের ফিউশনের কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? এবং দুইজন প্যারেন্টেরও কোনো ঝামেলা থাকবে না, জাস্ট সিঙ্গেল প্যারেন্ট যেখানে রিপ্রোডাকশন করতে পারে, ওই প্রসেসটাকে আমরা বলি asexual mode of reproduction, and this is what defined here. ঠিক আছে? তো আমাদের চেকলিস্ট অনুসারে asexual mode of reproduction এর যে ফার্স্ট টাইপ সেটা হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন, বাইনারি মানে হচ্ছে দুইটা। ঠিক আছে? বাই মানে দুইটা, বাইনারি ফিশন, ফিশন মানে হচ্ছে ভাগ হওয়া। ঠিক আছে? সেপারেট হওয়া, বা বলতে পারো যে একটা থেকে দুইটা হয়ে যাও, দুইটা থেকে চারটা হয়ে যাও। দিস প্রসেস ইজ কল্ড ফিশন। ক্লিয়ার? ফিউশন মানে এক হওয়া, ফিশন মানে সেপারেট হওয়া। ক্লিয়ার? তো সেপারেশন হবে একটা অর্গানিজমের দুইটাতে, এই প্রসেসটাকে আমরা বলি বাইনারি ফিশন। সেটা কে করে? সেটা করে অ্যামিবা। ঠিক আছে? অ্যামিবা সেই বাইনারি ফিশনটাকে কমপ্লিট করে, এবং আমাদের এনসিইআরটিতে শুধু অ্যামিবা না, আরও দুইটা অর্গানিজম দেওয়া আছে, যেটার মধ্যে একজন হচ্ছে লিশম্যানিয়া। ইফ আই হ্যাভ গিভেন হিয়ার অ্যামিবা তো দেওয়া আছে,
ইউগ্লিনাও দেওয়া আছে। আমাদের এনসিইআরটিতে আরও দুটো নাম আছে, প্যারামেশিয়াম অ্যান্ড লিশম্যানিয়া। ঠিক আছে, সো তোমরা কি করবে, এনসিইআরটিটাকে একটু পড়বে। এই জায়গাটা মেবি আমি মিস করেছি এখানে লিখতে। লিশম্যানিয়াটা হচ্ছে কালাজারের এজেন্ট, ঠিক আছে, কজেটিভ এজেন্ট বা প্যাথোজেন। তো কোয়েশ্চেনটা প্রায় সময় সিবিএসসির ক্ষেত্রে একটু ঘুরিয়ে আসে যে হুইচ মোড অফ রিপ্রোডাকশন ইজ পারফর্মড। আমি এক্স্যাক্টলি কিন্তু কোয়েশ্চেন বলছি তোমাদেরকে, ঠিক আছে, হুইচ মোড অফ রিপ্রোডাকশন ইজ পারফর্মড বাই দ্য প্যাথোজেন অফ কালা আজার। ক্লিয়ার, এরকম কোয়েশ্চেন আসে। তো ফার্স্ট অফ অল ইউ নিড টু নো যে কালা আজার বা ব্ল্যাক ফিভার যেটা, সেটা কে করে, সেটা করে লিশম্যানিয়া। আর লিশম্যানিয়া কি করে, এই ডিভিশনটা করে মাল্টিপল ফিশন, সরি বাইনারি ফিশন করে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু নো দিস। আরেকটা কি, তোমাদের এনসিইআরটিতে জাস্ট একটা লাইন লেখা আছে, আর ওই একটা লাইনের উপর কোশ্চেন জিজ্ঞেস করেন, ঠিক আছে। লিশম্যানিয়া কি হয়, লিশম্যানিয়ার সাইজটা মানে এরকম থাকে। তো লিশম্যানিয়া এই ভার্টিক্যাল প্লেনে ডিভাইড হয়। আর অ্যামিবার যেহেতু কোনো শেপ থাকে না পার্টিকুলারলি, তো অ্যামিবা অ্যাকচুয়ালি কি হয়, অ্যামিবা যে কোনো সিমেট্রিতে সে ভাগ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের মধ্যে একটা ডিফারেন্স। তো মানে অনেক কি বলে স্যাম্পল কোয়েশ্চেন বা এসকিউপি যেগুলো থাকে না, ওইগুলোর মধ্যে আমি দেখেছি ওরা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বাইনারি ফিশন ইন লিশম্যানিয়া অ্যান্ড ইন অ্যামিবা। তো অ্যামিবার মধ্যে অ্যাট অ্যানি প্লেন, অ্যাট অ্যানি রেডিয়াল প্লেন ডিভিশন হতে পারে, ঠিক আছে, বাট লিশম্যানিয়ার মধ্যে জাস্ট সিঙ্গেল ভার্টিক্যাল প্লেনের মধ্যেই ডিভিশনটা হতে পারে ওর বডির। ঠিক আছে, তো জাস্ট মানে আমরা ওই ছোটো ক্লাসে সিমেট্রি পড়েছিলাম, ওই সিমেট্রি অনুসারে আর কি কোন সিমেট্রিতে ডিভাইড হতে পারে ওর বডিটা। লিশম্যানিয়া জাস্ট ভার্টিক্যাল অ্যান্ড অ্যামিবা অ্যাট অ্যানি প্লেন। মনে রাখবে, বিকজ এটা থেকে কোয়েশ্চেন আমি অনেক এসকিউপিতে দেখেছি। ক্লিয়ার? So binary fission is clear, the process in which a single body will get divided into two. বুঝা গেছে? ঠিক আছে, তো this is here. You can just pause the video and you can write whatever written in the slide. Let us move to the next slide, consisting of the second type of asexual reproduction. কিন্তু এখানে অ্যাকচুয়ালি লোগোটার জন্য হয়তো বা তোমাদের মাল্টিপলের এম দেখতে অসুবিধা হবে, বাট ইউ নো দিস। ঠিক আছে না, এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান শর্ট, একদমই রেয়ার কেসে ওই বাচ্চাদের জন্য যারা একদমই চ্যাপ্টার কিছু পড়েনি, বাট 99.99% ওই বাচ্চাদের জন্য যারা অলরেডি চ্যাপ্টার পড়ে নিয়েছো, বাট ইউ নিড জাস্ট এ কনফাইন্ড রিভিশন। ঠিক আছে, তো সো তোমরা অলরেডি জানো যে বাইনারি ফিশনে পরে কি আসবে, মাল্টিপল ফিশন আসবে। মাল্টিপল ফিশনে কি হবে, একটা সেল একাধিক সেলের মধ্যে ডিভাইড হয়ে যাবে। বাট এটা অ্যাকচুয়ালি মানে পসিবল না যে একটা সেল দুইটা সেল না হয়ে পাঁচটা সেলে একসাথে ডিভাইড করে নেবে, দিস ইজ নট পসিবল। সো এটার জন্য যে এক্সাম্পলটা আমরা কনসিডার করি সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের। এই প্লাজমোডিয়াম কি করেছিল, প্লাজমোডিয়াম ইজ দ্য প্যারাসাইট অফ ম্যালেরিয়া। ঠিক আছে, ইট ইজ দ্য কজেটিভ এজেন্ট অ্যান্ড প্যাথোজেন অফ ম্যালেরিয়া। ক্লিয়ার? সো যেমন কালাজারের কোয়েশ্চেন আসে ব্ল্যাক ফিভারের, এরকম এটারও কোয়েশ্চেন আসে যে হুইচ মোড অফ রিপ্রোডাকশন ইজ পারফর্মড বাই দ্য প্যাথোজেন অফ ম্যালেরিয়া। তো ইউ নিড টু রাইট মাল্টিপল ফিশন। নাও লেট আস সি যে মাল্টিপল ফিশন এসে কিভাবে রিপ্রোডাকশন করে। ঠিক আছে, তো মাল্টিপল ফিশনের মধ্যে এই যে প্লাজমোডিয়ামটা আছে, সে ওর বাইরে একটা এরকম কভারিং তৈরি করে যাকে আমরা বলি সিস্ট। ওই সিস্টের ভিতরে কিন্তু সেল একটাই ছিল, সিস্টের ভিতরে সেল একটাই, কিন্তু ওই সেলটা কি করে ওর নিউক্লিয়াইকে বারবার ডিভাইড করতে থাকে, ওর নিউক্লিয়াসকে বারবার ডিভাইড করতে থাকে এবং অনেকগুলা নিউক্লিয়াই বানিয়ে দেয়। ঠিক আছে, অনেকগুলা নিউক্লিয়াই বানিয়ে দেয়। এই সমস্ত নিউক্লিয়াইয়ের আশেপাশে কিছু মেমব্রেনাস স্ট্রাকচারস ক্রিয়েট হয়ে যায় এবং ওইগুলাকে আমরা পরবর্তী সময় সেল বলি। তারপরে কি হয়, এই যে সিস্টটা বার্স্ট হয়ে যায় এবং এই সেলসগুলা বডি থেকে মানে ওই সিস্টার থেকে বেরিয়ে যায়। ক্লিয়ার? সো উই ক্যান সি যে সিস্টের ভিতরে আগে একটা সেল ছিল, তারপর অনেকগুলো নিউক্লিয়াস হয়েছে, ওই নিউক্লিয়াসের আশেপাশে মেমব্রেনস হয়েছে, তো অনেকগুলো সেলস হয়ে গেছে, আর এই অনেকগুলো সেলসই সিস্ট থেকে বেরিয়েছে যেটা আগে একটা সেল ছিল ভিতরে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই উই কনসিডার দিস টাইপ অফ ফিশন অ্যাজ মাল্টিপল ফিশন, অ্যাজ উই ক্যান সি দ্যাট ফ্রম ওয়ান পার্টিকুলার সেল ইনসাইড দ্য cyst many daughter cells are arriving out when the cyst is burst. ঠিক আছে, তো ঠিক আছে, চলো লেট আস মুভ টু দ্য নেক্সট। এটা প্লাজমোডিয়ামটা মনে রাখবে, অ্যান্ড অবভিয়াসলি তোমরা যখন লিখবে তখন এটাকে আন্ডারলাইন করবে বিকজ ইট ইজ এ সায়েন্টিফিক নেম। ক্লিয়ার? তো চলো লেট আস মুভ টু দ্য নেক্সট। হোয়াট ইজ দিস? দিস ইজ ফ্র্যাগমেন্টেশন। This is fragmentation. Fragmentation is seen in certain plants. যেমন কি একটা এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালগি।
ঠিক আছে? তো আমরা জানি যে অ্যালগিও প্লান্টি, ঠিক আছে? তো অ্যালগির মধ্যে কি দেখা যায়, ফ্র্যাগমেন্টেশন দেখা যায়, যেখানে একটা স্পাইরোগাইরার বডি যদি অনেকগুলা ফ্র্যাগমেন্টস ভাগ হয়ে যায় তাহলে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে একটা নতুন স্পাইরোগাইরা জন্ম নিতে পারে। এবং এটা থেকে অনেক সুন্দরভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে যে হোয়াট হ্যাপেন্স when a spirogyra attains its full length, ঠিক আছে? হোয়াট হ্যাপেন্স when a spirogyra is cut into multiple fragments, এরকম কোয়েশ্চেন আসে। সো হোয়াট ইউ নিড টু রাইট, যে ইফ এ স্পাইরোগাইরা becomes mature, it gets divided or separated into multiple fragments, and these fragments, each of the fragment then generates one new spirogyra, ঠিক আছে? So this is the process of fragmentation which is performed by the spirogyra, and this is the example only given in your NCERT. So NCERT এর মধ্যে fragmentation থেকে যদি কোনো কোয়েশ্চেন করে তাহলে সেটা স্পাইরোগাইরা থেকেই করবে, এটা থেকেই করতে লাগবে, এর বাইরে করতে পারবে না। ক্লিয়ার? সো be very much careful, be very much concise on what you are কি বলে what you are learning, ঠিক আছে? তো সো এইটার পরে আচ্ছা এখানে you can see I'm out of the screen. You can just stop the screen and you can write whatever written in this slide. Let us move to the next. This is regeneration. Yes, this is regeneration. Regeneration is quite similar to fragmentation, but regeneration is seen in the animals and fragmentation is mostly seen in the plants. This is the basic difference আর কিছু না। তো রিজেনারেশনের মধ্যে কি হয়, যদি একটা অর্গানিজমের বডি পার্টস কেটে যায় তাহলে সেই বডি পার্টসগুলো আবার রিগ্রো করতে পারে। যেমন কি এটা হচ্ছে একটা প্ল্যানেরিয়া, সেই প্ল্যানেরিয়াটার হেড, নেক অ্যান্ড মানে যে ওর পুরো বডি আছে এটা পুরো ডিভাইড হয়ে গেছিলো, মানে টুকরা হয়ে গেছিলো। সো হেড কী করেছে, বাকি বডিটাকে রিজেনারেট করতে পেরেছে, এই মিডল নেক পজিশনটা হেড এবং নিচে রিজেনারেট করতে পেরেছে এবং এটাও রিজেনারেট করতে পেরেছে। আলটিমেটলি একটা প্ল্যানেরিয়া থেকে 3টা প্ল্যানেরিয়া হয়ে গেছে। দিস প্রসেস ইজ কল্ড রিজেনারেশন, ঠিক আছে? এবং রিজেনারেশনটা আবার হাইড্রাতেও দেখা যায়, ঠিক আছে? রিজেনারেশনটা আবার হাইড্রাতেও দেখা যায়, কিন্তু হাইড্রাতে রিপ্রোডাকশন না, হাইড্রার অ্যাকচুয়ালি টেন্টিকলস যেগুলো থাকে, হাইড্রার টেন্টিকলস যেগুলো থাকে এগুলা যদি ছিঁড়ে যায় তাহলে এগুলো আবার রিগ্রো হতে পারে, আবার রিজেনারেট করতে পারে, ঠিক আছে? সো দিস ইজ অ্যাবাউট রিজেনারেশন, ভেরি ইজি টপিক ইট ইজ। নেক্সট ইউসি হাইড্রা। হাইড্রার মধ্যে যেটা আমরা উল্লেখযোগ্য পড়ি সেটা হচ্ছে বাডিং, ঠিক আছে? বাডিং মানে কি? বাডিং মানে হচ্ছে আমার প্যারেন্ট বডিতে একটা বাড লাইক স্ট্রাকচার আউটগ্রোথ করবে। মানে বাড লাইক স্ট্রাকচার মানে কি, একটা কলির মতো একটা ফুলের যে কলি থাকে না, ফুলের কলির মতো একটা স্ট্রাকচার বেরোবে, সেই স্ট্রাকচারটা একটু বড় হবে, তারপর সেই স্ট্রাকচারটা যখন নিচে পড়ে যাবে তখন এটা নিচে আরেকটা নতুন অর্গানিজম জন্ম দেবে, মানে নতুন নতুন অর্গানিজম হয়ে উঠে যাবে, ঠিক আছে? তো সেই প্রসেসটা আমরা হাইড্রাতে দেখি এবং মনে রাখবে হাইড্রা ইজ অ্যান অ্যানিমেল, ঠিক আছে? এটাকে গ্রিন কালার লাগে দেখতে এবং এক জায়গাতে দাঁড়িয়ে থাকে দেখে এটা প্ল্যান্ট না, দিস ইজ অ্যান অ্যানিমেল। সো এই অ্যানিমেলটা কি করে, ওর বডিতে এরকম বাড লাইক স্ট্রাকচার গ্রো করে এবং সেটাকে মাটিতে ফেলে নতুন অর্গানিজম তৈরি করে নেয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন দ্যাট উই সি ইন হাইড্রা। Clear? Now again I am out of the screen. You can take the screenshot or you can just pause the video and write the script what is written here. Let us move to the next slide. The next slide is about spore formation. This is very important because spore formation টা হচ্ছে asexual reproduction এর মধ্যে সবচেয়ে অ্যাডভান্স মেথড অফ রিপ্রোডাকশন, ঠিক আছে? যেখানে সেক্স সেলস তো তৈরি হয় না, বাট আমাদের অর্গানিজমের বডিতে একটা স্পেশাল সেল তৈরি হয় যেগুলোর কাজই হচ্ছে যেখানে পড়বে সেখানে জার্মিনেট করে সেই অর্গানিজমটাকে উঠিয়ে দেওয়া, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম আমরা দেখতে পারি কাদের মধ্যে, ফাঙ্গাসের মধ্যে, সেই স্পোর ফরমেশনটা, ঠিক আছে? তো ফাঙ্গাস যেমন কি এটা ইস্ট ধরে নিই আমরা, সরি ইস্ট না, এটা হচ্ছে রাইজোপাস। রাইজোপাস মানে ব্র্যাড মোল্ড। সেই ব্র্যাড মোল্ডকে যদি এক্সাম্পল নিই তাহলে ব্র্যাড মোল্ডের এই যে থলিগুলার আছে না, যে ব্যাক লাইক স্ট্রাকচার, এইগুলাকে বলে স্পোরাঞ্জিয়াম। কে বলে? এগুলাকে বলে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে? এগুলোকে বলে স্পোরাঞ্জিয়াম। আর এই স্পোরাঞ্জিয়ামের ভিতর থেকে যেগুলো বেরোয় এগুলোকে বলে স্পোর্স। এই স্পোর্স গুলাকেই বলা হয় ইউনিটস অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? এটা মনে রাখবে, ইভেন ফর দ্য টিবিএস স্টুডেন্টস এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হুইচ স্ট্রাকচার ইজ কল্ড দ্য unit of asexual reproduction. The answer is spores. Clear? Okay.
So after that we have the last topic of asexual reproduction, ভেজিটেটিভ প্রপাগেশন অথবা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এখানের মধ্যে কি হয়, একটা গাছের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওর রিপ্রোডাক্টিভ পার্ট, একটা হচ্ছে ওর ভেজিটেটিভ পার্ট। যদি ভেজিটেটিভ পার্ট থেকে কোনো মানে নেক্সট প্লান্ট আউটগ্রোথ করে, এবং মনে রাখবে যে ভেজিটেটিভ প্রপাগেশনটা শুধুমাত্র প্লান্টসদের ক্যারেক্টারিস্টিক এবং এটা অন্য কোনো অর্গানিজমের সাথে আমরা মিলাতে পারবো না। ক্লিয়ার? তো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কি হয়, একটা প্লান্টের যে ভেজিটেটিভ পার্ট আছে বডির, সেই বডি পার্ট থেকে একটা নতুন প্ল্যান্ট জন্ম নিয়ে নেয়। ঠিক আছে, সেটাকে লাগিয়ে দিলে একটা নতুন প্ল্যান্ট হয়ে যায়। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট কি বলে, দিস ইজ অ্যাবাউট ভেজিটেটিভ প্রপাগেশন। ঠিক আছে, সো আফটার দিস আই এম এগেন গোয়িং আউট অফ দ্য স্ক্রিন। আই উইল ড্রিঙ্ক সাম ওয়াটার and I'll switch on the AC. So just wait for a minute. There is no one, so I have to do everything. I have to switch on the AC. So just wait. And there we go. Yes. Actually এত গরমের মধ্যে কনস্ট্যান্ট কথা বলা যায় না, ঠিক আছে না, ইট ইজ ভেরি টাফ। আমি ভেবেছিলাম যে এসিটা না চালিয়েই করবো, थोड़ा सा बचत कर लूंगा, बट नहीं हो रहा मुझसे। ओके ओके, तो now it will be comfortable and I can comfortably continue your class. Let us move. चलो हम चलते हैं नेक्स्ट সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, যেখানে মধ্যে যেটার আমি ডেফিনেশন লিখিনি। অবভিয়াসলি কেন লিখিনি, কারণ সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আমরা অলরেডি আগে জেনে নিয়েছি যে মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে না লিখেছি বোধহয়। ওয়েট 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 ওয়েট, আমি অ্যাকচুয়ালি নিজেও ভুলে যাই। লিখিনি, এটা এটার জন্য লিখিনি আমি, বিকজ সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে জেনে নিয়েছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী কী থাকতে পারে। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে কী কী থাকবে, গ্যামেটস থাকবে এবং ওই গ্যামেটসগুলোর ইউনিয়ন থাকবে। ঠিক আছে, তো চলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে যে সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন হবে সেইটা কার মাধ্যমে হবে, সেটা হবে ফ্লাওয়ার্সের মাধ্যমে। অবভিয়াসলি ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়ছি তো থোড়ি আমি অন্য কোনো পার্ট পড়বো, আমি তো ফ্লাওয়ারিং প্ল্যান্টের ফ্লাওয়ারই পড়বো, ঠিক না। এবং এটা মনে রাখবে যে ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে না এনজিওস্পার্মস বলে। ঠিক আছে, তোমরা সিবিএসসিতে যারা আসো তোমাদের ক্লাস 9-এর এই ডাইভার্সিটি চ্যাপ্টারটা ছিল না, এবং না থাকে কি হয়েছে তোমরা ওই টার্মসগুলো জানো না, এনজিওস্পার্ম কাকে বলে, জিমনোস্পার্মস কাকে বলে। অবভিয়াসলি 11-এ উঠে জানবে, বাট এখনও তোমাদের জানাটা উচিত, কারণ এটাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, so for that reason you need to know what are the angiosperms. Angiosperms হচ্ছে ওই গ্রুপ অফ প্লান্টস যারা ফ্লাওয়ার প্রডিউস করতে পারে। ঠিক আছে, যারা ফ্লাওয়ার প্রডিউস করতে পারে, তো যারা ফ্লাওয়ার প্রডিউস করতে পারে ওদের ফ্লাওয়ারটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। সেই ফ্লাওয়ারের মধ্যে কিছু মেল পার্টস থাকে অ্যান্ড কিছু ফিমেল পার্টস থাকে। ঠিক আছে, নাও থাকতে পারে, শুধু মেল এবং শুধু ফিমেলও থাকতে পারে। ওই বেসিসে আমরা কি করেছি, ওই বেসিসে আমরা গাছ এবং ফ্লাওয়ার্সকে দুই টাইপের ভাগ করে নিয়েছি। একটাকে বলছি আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, একটাকে বলছি আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলছি, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে ওই ফ্লাওয়ার্সগুলা যে ফ্লাওয়ারের মধ্যে আইদার আমি মেল পার্ট দেখবো আর না হলে ফিমেল পার্ট দেখবো। both the male and the female part will not be present in the unisexual flowers. এবং ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সের এক্সাম্পল কি, পাপাইয়া ফ্লাওয়ার, ওয়াটারমেলন ফ্লাওয়ার, পাম্পকিন ফ্লাওয়ার। এটার জন্য কি হয় দেখবে অনেক সময় বলে যে আমার পেঁপে গাছটার মধ্যে, পেঁপে গাছটা তো এত বড় হয়ে গেছে কিন্তু পেঁপে গাছের মধ্যে আজকে অবধি পেঁপে ধরেনি। ঠিক আছে না, ওয়াই, কেন পেঁপে ধরেনি, বিকজ এই গাছটার মধ্যে সবগুলো মেল ফ্লাওয়ার্সই হয়, অ্যান্ড অবভিয়াসলি যে একটা গাছের মধ্যে মেল ফ্লাওয়ার হবে ওই আরেকটা গাছের মধ্যে ফিমেল ফ্লাওয়ার হবে না। ঠিক আছে না, সো পুরো গাছটাকে আমরা মেল প্ল্যান্ট হিসাবে ক্যাটাগরাইজ করতে পারি। কারেক্ট, তো পেঁপে কার মধ্যে ধরবে, যে ফ্লাওয়ারটা ফিমেল থাকবে, মানে যে ফ্লাওয়ার মধ্যে ফিমেল পার্ট থাকবে। ক্লিয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স মিন্স হ্যাভিং বোথ দ্য মেল এন্ড দ্য ফিমেল পার্ট, এবং মেল পার্টকে আমরা বলছি স্টেমেন এবং ফিমেল পার্টকে আমরা বলছি পিস্টিল অথবা কার্পেল। ক্লিয়ার, তো যে ফ্লাওয়ার এই দুটোটা থাকবে এইগুলাকে আমরা বলছি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ফর এক্সাম্পল হিবিস্কাস, হিবিস্কাসটা আন্ডারলাইন করবে বিকজ ইট ইজ সাইন্টিফিক নেম। মাস্টার্ড, ধতুরা, ধতুরা মানে
সে মানে শিবের মাথাতে যে ধুতরা ফুল দেওয়া হয় না সেটা, ঠিক আছে। দিস ইজ দ্যাট ধাতুরা। ক্লিয়ার? তো চলো, ইফ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দিস, again I am out of the screen, you can just pause the video and take the write up. You see, let us move into the stamen. ঠিক আছে, stamen আমাদের হচ্ছে মেল পার্ট, ঠিক আছে। তো সো স্ক্রিন থেকে সরে যাচ্ছে, আমি লিখেছি তো অনেকগুলোই, তোমরা এগুলো লিখে নিতে পারো ফর ইয়োর নোটস। আমি জাস্ট ডিসকাস করে যাই যে স্ট্যামিনের মধ্যে আমরা কি দেখতে পাই। স্ট্যামিনের মধ্যে আমরা একটা এরকম হেড পোর্শন দেখতে পাই, যে হেড পোর্শনটা হচ্ছে বাইলোবড, ঠিক আছে। এই হেড পোর্শনটা হচ্ছে বাইলোবড। বাইলোবড মানে সেটার মধ্যে দুইটা লোব আছে, ক্লিয়ার। সেটার মধ্যে এরকম দুইটা লোব আছে, ক্লিয়ার। এই দুইটা লোব কি করে, এই দুইটা লোবের মধ্যে, এই দুইটা লোবকে বলে অ্যান্থার, ক্লিয়ার। এই অ্যান্থারের মধ্যে অনেকগুলা পলেন গ্রেইনস তৈরি হয়। এই যে ডট 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 দেখছো না, এগুলো হচ্ছে পলেন গ্রেইনস, ঠিক আছে। এগুলো হচ্ছে পলেন গ্রেইনস। তো এই অ্যান্থারের মধ্যেই পলেন গ্রেইনস গুলা তৈরি হয়, যেটার ব্যাপারে আমরা নেক্সটে পড়বো অবভিয়াসলি। তো এই যে অ্যান্থারটা, সেটা ফুলের নিচে লাগানো থাকে বাই দিস স্ট্রাকচার কল্ড ফিলামেন্ট। So what is the function of the filament is to hold the anther, or what is the function of the anther to produce pollen grains, এবং pollen grainটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, মানে যার ভিতরে মেল গ্যামেটটা থাকবে, ক্লিয়ার। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন পড়ছি তো, গ্যামেটস এবার আসবে, ঠিক আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন তো অবভিয়াসলি থাকতে পারে যে গ্যামেটস অ্যাকচুয়ালি বলে কাকে, ঠিক আছে না। গ্যামেটস অ্যাকচুয়ালি কাকে বলে? গ্যামেটস হচ্ছে সার্টেন special cells that take part in sexual reproduction. কিছু স্পেশাল সেলস যেগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্ট নেয়, স্পেশাল হ্যাপ্লয়েড সেলস ইউ রাইট, ঠিক আছে। এটার জন্যই ওরা অ্যাকচুয়ালি স্পেশাল, ক্লিয়ার। কিছু স্পেশাল হ্যাপ্লয়েড সেলস যেগুলা কি করতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্ট নেয়, ওইগুলাকে আমরা গ্যামেটস বলি। তো এবার যদি আমরা মেল, মানে এই গ্যামেটটা অবভিয়াসলি যে দুজন প্যারেন্ট আছে মেল এবং ফিমেল, সেই দুজন প্যারেন্টের দুইটা গ্যামেটস থাকবে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, ঠিক আছে। তো এখানে যদি ফিমেল পার্টটা দেখি আমি ফ্লাওয়ারের, তাহলে ফিমেল পার্টের উপরে একটা প্ল্যাটফর্ম, এটা কেন ভুলে যাই বারবার বলো তো, একটা এরকম প্ল্যাটফর্ম পাই, সেই প্ল্যাটফর্মটাকে আমরা বলি স্টিগমা, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম থেকে লম্বা একটা ডান্ডা যায়, সেটাকে আমরা বলি স্টাইল। সেই স্টাইলটা গিয়ে একটা বড় একটা চেম্বারের মধ্যে খুলে, সেটাকে আমরা বলি ওভারি। আর সেই ওভারির ভিতরে থাকে অভিউল, আর সেই অভিউলের ভিতরে থাকে এক্সেল। হিউজ কমপ্লেক্স না? হ্যাঁ। সো এই যে কলসির মতো যে স্ট্রাকচারটা দেখছো, যেটার উপর এরকম আর নিচটা এরকম, ঠিক আছে। তো উপরের জায়গাটাকে বলি আমরা স্টিগমা, যে স্টিগমার মধ্যে এসে পলেন গ্রেইনস গুলা পড়বে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্য ব্রড পার্ট স্টিগমা। স্টিগমার নিচের ডান্ডাটাকে বলি আমরা স্টাইল। কেন বলি জানি না, এটাকে স্টাইলই বলি, স্টাইল বলতে ইউজকো। আর এটার নিচে যে কলসির মতো স্ট্রাকচারটা আছে, সেটাকে আমরা বলি ওভারি। সেই ওভারির ভিতরে থাকে ওভিউলস, আর সেই ওভিউলসের ভিতরে থাকে কি আমাদের ফিমেল গ্যামেট, ক্লিয়ার। Clear to? So again I am out of the screen, you can just write what is written here. Next, pollination. পলিনেশনটা কি? ওই যে পোলেন গ্রেইনস বলছিলাম না আমি, তো পোলেন গ্রেইনসটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। সেই পোলেন গ্রেইনের ভিতরে, সেই পোলেন গ্রেইনে থাকে এরকম দুইটা স্ট্রাকচার, একটাকে বলে এক্সান, একটাকে বলে ইনটাইন। সেগুলো হচ্ছে তোমাদের ক্লাস 12-এর টপিক, এখন আর বলছি না। সো এটার ভিতরে এরকম দুইটা সেল থাকে, যার মধ্যে একটা মেল গ্যামেট থাকে, আর একটাকে আমরা ভেজিটেটিভ সেল বলি, সরি জেনারেটিভ সেল বলি, ঠিক আছে। তো না ভেজিটেটিভ সেল বলি। তো পলিনেশনে কি হয়, পলিনেশনের মধ্যে এই দেখো অ্যান্থার থেকে এরকম একটা অ্যারো দেখিয়েছে না, অ্যাকচুয়ালি কি হয়, অ্যান্থার থেকে পলেন গ্রেইনসটা স্টিগমাতে এসে পড়ে, এবং দিস প্রসেস ইজ কল্ড পলিনেশন, ঠিক আছে। অ্যান্থার থেকে যে স্টিগমাতে এসে আমাদের
অ্যান্থার থেকে স্টিগমাতে এসে যে পলেন গ্রেনস পড়বে সেই প্রসেসটাকে আমরা বলি পলিনেশন। তো পলিনেশন উপরে লেখা আছে, ইউ ক্যান জাস্ট সি দ্য ডেফিনেশন হোয়াট ইজ রিটেন। দ্য প্রসেস বাই হুইচ pollen grain from the anther of a flower are transferred to the stigma of the same flower, another flower on the same plant, or of another flower of another plant of the same species is called pollination. बाप रे बाप, इतना बड़ा definition कैसे सीखे, isn't it? इतना बड़ा definition कैसे सीखे? तो हम कुछ ऐसे सीखेंगे कि हम सारे चीजों को पॉसिबिलिटीज के साथ मैच कर देंगे। ठीक है, কি হয়? ট্রান্সফার অফ পলেন গ্রেনস, আমরা শুধু এতটুকু মনে রাখবো, ट्रांसफर ऑफ पोलन ग्रेन्स फ्रॉम द एंथर टू द स्टिग्मा, बस इतना याद रखेंगे। তারপরে কি বলবো? অফ দ্য সেম ফ্লাওয়ার, একই ফ্লাওয়ারের মধ্যে হতে পারে, আগে যে ফ্লাওয়ারটা দেখেছিলাম সেই ফ্লাওয়ারের মধ্যেই হতে পারে, ঠিক তো? সেই ফ্লাওয়ারের মধ্যে স্টিগমা ছিল, অ্যান্থার ছিল, তো একই ফ্লাওয়ারের মধ্যে যেতে পারে, অবভিয়াসলি যেতে পারে। সো অফ দ্য সেম ফ্লাওয়ার, কমা দিয়ে কি লিখবো? অন অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। এবার এই কেসে যে দেখছি না, এটা তো সেম ফ্লাওয়ার, এবার কি হচ্ছে, একটা ফ্লাওয়ার উপরে আছে, একটা ফ্লাওয়ার নিচে আছে, তো ওইটা পলেন গ্রেনস সেইটার মধ্যে পড়তে পারে, একই গাছের দুইটা ফ্লাওয়ার, এটাও হতে পারে। আর না হলে কি হতে পারে, যে পলেন গ্রেনসটা উড়তে 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 আরেকটা গাছের মধ্যে গিয়ে পড়ে গেছে, যে গাছটা অবভিয়াসলি ওরই স্পেসিসের, সেম স্পেসিসেরই গাছ, কিন্তু ফ্লাওয়ারটা অন্যটা, এটা এই গাছের ফ্লাওয়ার, এটা ওই গাছের ফ্লাওয়ার, তো এক গাছের ফ্লাওয়ারের পলেন গ্রেনস গিয়ে আরেক গাছে পড়ে গেছে, তো অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট অফ সেম স্পেসিস আই হ্যাভ টু মেনশন। ঠিক আছে না? কারণ হিবিস্কাসে পলেন গ্রেন গিয়ে যদি এবার কাঁঠালের ফ্লাওয়ারের মধ্যে পড়ে, তাহলে কি কিছু হবে? কিছু হবে না। ঠিক আছে? So of the same species we have to write. So again if we read the definition, the process by which pollen grains from the anther of a flower are transferred to the stigma of the same flower, another flower in the same plant, or of a flower of another plant of the same species is called pollination. Clear? Okay. Now on what I just said, যে পলিনেশনের মধ্যে একই ফ্লাওয়ারের মধ্যে যেতে পারে, একই গাছের দুইটা ফ্লাওয়ারের মধ্যে যেতে পারে, অথবা সেপারেটলি আরেকটা গাছেরই ফ্লাওয়ারের মধ্যে পলেন গ্রেন যেতে পারে, এবং প্রত্যেকটা ট্রান্সফারকেই আমরা পলিনেশন বলবো, বাট স্টিল আমরা পলিনেশনকে দুইটা ভাগে ভাগ করেছি। একটাকে বলেছি আমরা সেলফ পলিনেশন, যেখানে একই গাছের ফ্লাওয়ার নিজেকে পলিনেট করবে, এবং এটার মধ্যে হতে পারে যে সেম ফ্লাওয়ার, এটার মধ্যে হতে পারে যে অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। ক্লাস 12-এ গিয়ে তোমরা এটার মধ্যে ডিভিশনস পাবে, ঠিক আছে? ক্লিস্টোগেমি, ক্যাসমোগেমি, গেইচনোগেমি, সব নাম পাবে। তো সেলফ পলিনেশনের টাইপস এইগুলা, যে একই ফ্লাওয়ারে হতে পারে, আর নাহলে আরেকটা ফ্লাওয়ার সেম গাছেরই আরেকটা ফ্লাওয়ারের মধ্যে হতে পারে, এটাকে আমরা সেলফ পলিনেশন বলি। ক্রস পলিনেশন কি বলি? ক্রস পলিনেশন বলি যে অ্যানাদার ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট অফ সেম স্পেসিস। ঠিক আছে? এটার মধ্যে কি হবে? ক্রস পলিনেশন কখন বলবো? যখন এক গাছের পলেন গ্রেন আরেক গাছে উড়ে গিয়ে পড়বে, আরেক গাছের ফ্লাওয়ারের মধ্যে উড়ে গিয়ে পড়বে, যেটাও সেম স্পেসিসের থাকবে। ঠিক আছে? তো সো দিস ইজ দ্য self pollination and cross pollination what we have here. Next, by a picture, if you understand, see, by this picture if you understand, then we can see যে একই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, so it is self pollination. ঠিক আছে? একই ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, তো it is self pollination. বাট যখন এই ফ্লাওয়ার থেকে ওই ফ্লাওয়ারে যাচ্ছে, then it is cross pollination. This is what I just said. ঠিক আছে? তো so let us move into the next, যে ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে? ডাবল ফার্টিলাইজেশন কাকে বলে, কেন বলে, এই পুরো প্রসেসটা আমরা দেখব। ঠিক আছে? এই পুরো প্রসেসটা আমরা দেখব। সো আমি আবার স্ক্রিন থেকে বেরিয়েছি, তোমরা এটা চাইলে নোট করে নিতে পারো। ঠিক আছে? তো আশা করি তোমাদের এটা উঠানো হয়ে গেছে। আর এখন তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ। যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, তো আমি গেছিলাম আমার ইনারটা পড়তে, এবং সেখানে দেখলাম যে সে আমার দিকে খুব মানে করুণার মতো, করুণা ভরা চোখে তাকিয়ে রয়েছে। তো এটাকে নিয়ে আসলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ঠিক আছে না? এই যে আমাদের সেন্টারে ওরা আছে, ফিউচারে ওরা গার্ড করবে, আপাতত আমরা ওদেরকে গার্ড করে রাখছি। তো কিছু না, সে আমার কুলে বসতে চায়, ঘুমোতে চায় না। তো ঠিক আছে, ওকে নিয়েই ক্লাস করব। ঠিক আছে না? এরকম তাকিয়ে থাকলে আর কে না করতে পারে। তো ঠিক আছে, let us dive into double fertilization. What we can see, as you can, মানে তোমরা হয়তো বা দেখে নিয়েছো পুরোটাই।
ডাবল ফার্টিলাইজেশনের মধ্যে কি হয়, দুইটা ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে। এই যে দুইটা ফার্টিলাইজেশনের প্রসেসটা, সেটা খুবই ইজি প্রসেস যদি একটু ভালো করে বুঝে নিই। আর যেহেতু এটার উপর কোয়েশ্চেন আসে অনেক বেশি, সিবিএসসি টিবিএসসি দুটোটা জায়গাতেই। যখন পলেন গ্রেইনস পড়ে, যেমন আমরা পলিনেশনের মধ্যে দেখলাম, যখন আহ, যে স্টিগমাটা থাকে আমাদের, সেই স্টিগমার মধ্যে যখন পলেন গ্রেইনসটা পড়ে, সেই পলেন গ্রেইনস থেকে পলেন টিউব বেরোয়, ঠিক আছে। এই পলেন টিউবের ভেতর দিয়ে এই পলেন টিউবের ভেতর দিয়ে পলেন গ্রেইনের ভিতরে থাকা মেল গেমেটটা ট্রাভেল করে। যখন এই মেল গেমেটটা এখানে পৌঁছায়, তখন মেল গেমেটটা মাইটোসিস সেল ডিভিশনে দুইটা গেমেট হয়ে যায়, ঠিক আছে। এটা আমি স্টোরিটা বলছি যে কি হয়। দুইটা গেমেট হয়ে যায়, সেই দুইটা গেমেট ভেতরে ঢুকে এবং এখানে থাকা যে এক্স সেলটা আছে সেই এক্স সেলটাকে প্রথম ফার্টিলাইজ করে, ঠিক তো। এটাকে আমরা ফার্স্ট ফার্টিলাইজেশন বলি অথবা সিনগেমি বলি, ঠিক আছে, সিনগেমি। তো আরেকটা ফার্টিলাইজেশন কিসের হয়? আরেকটা ফার্টিলাইজেশন হয় এখানে থাকা পলার নিউক্লিয়াইয়ের, ঠিক আছে। সো যদিও এই যে জিনিসটা, যে এই যে এমব্রায়ো স্যাক আছে আমাদের ফ্লাওয়ারের, সেটা কিভাবে তৈরি হয়, যে ফিমেল গ্যামেটোজেনেসিস যেটা আছে, সেটা ক্লাস 12-এর টপিক। তো ওইখানে গিয়ে তোমরা দেখবে যে এখানে কিভাবে প্রথম একটা সেল থেকে তারপর এরকম কি বলে 7 সেল 8 নিউক্লিয়াস যে স্টেজটা আসে সেটা আসে। এই মাঝখানে থাকে পোলার নিউক্লিয়াই, যে পোলার নিউক্লিয়াইয়ের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, ঠিক আছে। কারণ আমরা গ্যামেটোজেনেসিসে পড়েছিলাম যে গ্যামেটোজেনেসিসে যে মাদার সেল থাকে, সেই মাদার সেলে থাকে 2n, এবং সেটা থেকে যে গ্যামেটসগুলো তৈরি হয়, সেই গ্যামেটসগুলোর মধ্যে n নাম্বার অফ ক্রোমোজোমস থাকে, ঠিক তো। সেটা হচ্ছে আমাদের গ্যামেটোজেনেসিসের প্রসেস। তো এখানেও গ্যামেটোজেনেসিসে যে এক্স সেলটা তৈরি হয়েছে, সেই এক্স সেলের মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা nই আছে, এবং যে মেল গ্যামেটসগুলো আছে সেগুলোর মধ্যেও ক্রোমোজোম সংখ্যা n আছে। তো এই মেল গ্যামেটটা যখন দেখা যাচ্ছে তো না, হ্যাঁ, এই মেল গ্যামেটটা যখন এটাকে ফার্টিলাইজ করবে, তারপর যে জাইগোটটা তৈরি হবে সেটা হয়ে যাবে 2n, ঠিক আছে। আর আরেকটা মেল গ্যামেট যখন এই পোলার নিউক্লিয়াইটাকে, এই যে পোলার নিউক্লিয়াই আছে সেটাকে ফার্টিলাইজেশন করবে, মানে সেটার সাথে ফিউজ করবে, তখন এটার ক্রোমোসোম সংখ্যা হয়ে যাবে 3n। এবং তারপরে এটাকে কি বলবো, যখন এক্সেলটা ফার্টিলাইজ হয়ে যায় তখন আমরা এই এক্সেলটাকে বলি জাইগোট, মানে এক্সেলটা না, নিউ যে সেলটা ফরমেশন হয় সেটাকে আমরা জাইগোট বলি। তো এখানেও যেহেতু ক্রোমোসোম নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, সো উই হ্যাভ টু কনসিডার ইট অ্যাজ এ নিউ সেল, এবং এই সেলটাকে আমরা বলি এন্ডোস্পার্ম সেল বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ঠিক আছে। তো এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? থ্রাইস এন অফ ক্রোমোসোম থাকে। তো এক কথায় ডাবল ফার্টিলাইজেশন কাকে বলে? দ্য ফার্টিলাইজেশন, মানে এটা যদি ডেফিনেশন দিয়েছি নাকি এখানে, না এখানে প্রসেসটা লিখে দিয়েছি। যদি ডিফাইন করতে চাই আর কি ডাবল ফার্টিলাইজেশনকে, তো অনেক ইজিলি আমরা ডিফাইন করতে পারি যে দ্য ফার্টিলাইজেশন অফ ওয়ান অফ দ্য মেল গ্যামেটস উইথ দ্য এক্সেল অ্যান্ড অ্যানাদার উইথ দ্য কি বলে পোলার নিউক্লিয়াই, ঠিক আছে। আর ডাবল ফার্টিলাইজেশনে আমরা কি লিখি? ডাবল ফার্টিলাইজেশন ইকুয়াল টু সিনগেমি সিনগেমি প্লাস ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন, আচ্ছা ট্রিপল ফিউশন কেন বলে? জানো? কারণ এই যে এটা আছে, এটার মধ্যে বলেছিলাম যে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, আর একটা মেল গ্যামেটের মধ্যে n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, সো এটা এখানে অ্যাড হয়ে যায়, সো ইট বিকামস ট্রিপল ফিউশন, ঠিক আছে। আর কিছু না, ডাবল ফার্টিলাইজেশন এটাই। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে লাগে, অ্যাসারশন রিজনিং এ আসে, যে ডাবল ফার্টিলাইজেশন শুধুমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টসেই হয়, কি বলে, হ্যাঁ, শুধুমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টসেই হয়। আর ফ্লাওয়ারিং প্ল্যান্টস মানে এনজিওস্পার্মস, শুধু এনজিওস্পার্মসেই হয়, ঠিক আছে। শুধু এনজিওস্পার্মসের মধ্যেই এই ডাবল ফার্টিলাইজেশনটা হবে। যদিও সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা জিমনোস্পার্মেও দেখতে পাই, বাট ডাবল ফার্টিলাইজেশন যে ইভেন্টটা আছে সেটা শুধুমাত্র এনজিওস্পার্মেই হবে, এবং এনজিওস্পার্ম টার্মটা দিয়েই অ্যাসারশন রিজনিং জিজ্ঞেস করে, ঠিক আছে। বুঝলে? হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, আমি বায়োলজি শিখিয়ে দেবো। চলো নেক্সট, লেট আস মুভ টু আওয়ার নেক্সট টপিক, হিউম্যান রিপ্রোডাকশন, ঠিক আছে। হিউম্যান রিপ্রোডাকশনের যে টপিকটা আছে এটা ডিসকাস করার আগে আরও কিছু জিনিস আমাদের ডিসকাস করতে লাগে, যেটা হচ্ছে যে আমাদের সোসাইটির কিছু স্টিগমাটা কি, মানে এই হিউম্যান রিপ্রোডাকশন টপিক নিয়ে আমরা ওপেনলি কথা বলতে চাই না, ঠিক তো। কিন্তু বইয়ের মধ্যে কিন্তু ওপেনলি সেই টপিকটা ক্লাস 8 থেকে আমাদের দেওয়া আছে, কারেক্ট। এইবার জিনিসটা হচ্ছে যে
কেন বলতে চাই না? লজ্জা। কেন বলতে চাই না? সোসাইটির একটা নেম, ফেম, এইসব জিনিস। ঠিক আছে তো? আমি যদি ওপেনলি এইসব হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে কথা বলি, দেন আই উইল বি কল্ড অ্যাজ shameless person. But will we call the book as shameless or the creators as shameless? Why? আমাদের এনসিইআরটি-তে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান বিংস সেটা ক্লাস 8 থেকে দেওয়া আছে। কেন দেওয়া আছে? এই কোয়েশ্চেনটা জাগে না? কারণ আমাদের সোসাইটি এত দিন ধরে যে সাইলেন্ট আছে না এইসব টপিকস নিয়ে, এইসব জিনিস নিয়ে, এইসব স্টিগমা নিয়ে, হ্যাঁ, এই যে পার্টিকুলার টপিকসগুলো থাকে এসব নিয়ে যে সাইলেন্ট আছে, সেই সাইলেন্সের না আমরা যদি কিছু মানে হাজার হাজার এক্সাম্পলসের মধ্যে যদি কিছু এক্সাম্পলস আমরা নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কস্ট অফ সাইলেন্স আমরা মানে আমাদের সোসাইটি কিভাবে পে করেছে। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি একটু যাই, দেখো, according to the fourth National Family Health Survey in 2017, the number of adolescent pregnancies in India was approximately 1.18 crore. মানে তুমি ভাবতে পারছো অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি মানে বুঝো? অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি মানে হচ্ছে প্রেগনেন্সি কনসিভড এট দ্য এজ অফ অ্যাডোলেসেন্স অনলি, মানে ক্লাস 8 অনওয়ার্ডস, যে জায়গাতে সেই ফিমেলটা মেডিকেলি প্রিপেয়ার্ডই না, মানে মেডিকেলি নট ক্যাপেবল অফ কনসিভিং এ বেবি। ওই টাইমে জাস্ট বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ টকিংস, মা এবং মেয়ের মধ্যে, মা এবং ছেলের মধ্যে, বাবা এবং ছেলের মধ্যে, মানে একটা ফ্যামিলির মধ্যে এইসব নিয়ে কথা না বলায়, সোসাইটিতে, স্কুলে, টিচার্সদের সাথে এইসব জিনিস নিয়ে ওপেনলি অ্যাওয়ারনেস এবং ডিসকাশন না হওয়ার কারণে এই জিনিসটা আমাদের দেখতে লেগেছে। তাতে রেজাল্ট কি হয়েছে? আনহেলদি বেবি, আনহেলদি মাদার, সেভারেল ডেথস, এটসেট্রা। ঠিক তো? সেটার কারণ কি? জাস্ট সাইলেন্স, the silence of morality. The morality who decides? This death decides the morality, isn't it? আরও কি দেখতে পাই আমরা? According to recent India HIV estimation 2023 reports, more than 25 lakh people in India are living with HIV virus. In Tripura, the number is approximately 10,126 and it is rising. Okay? এটা হচ্ছে 2023 report, and today when I am recording the video, the year is 2025. Isn't it? When you are seeing the video, তোমার কাছে যখন এই ভিডিওটা পৌঁছবে, তার মধ্যেও আরো প্রচুর এইচআইভি কেসেস আমাদের ত্রিপুরাতেই বেড়ে যাবে। ঠিক তো? কেন? বিকজ এই এইচআইভি নিয়েও কথা বলে না কেউ, এইচআইভি নিয়ে কথা বলে না। তুমি ভাবতে পারছো কেন? কারণ এইচআইভিটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটাকে যদি আমরা ডিসকাস করতে যাই যে এটা কিভাবে ট্রান্সমিট হয় ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, আমাদের ডিসকাস করতে লাগবে সেক্সুয়াল ইন্টারকোর্স। আরে হ্যাঁ, এটা কিভাবে ডিসকাস করা যাবে? এটা তো শেমফুল ম্যাটার না? আরও দেখি, আরও কি আছে? এখানে বলা আছে একটা ইনসিডেন্ট, দেখো 2020-তে গুজরাটের হোস্টেলের মধ্যে 68টা গার্লসকে ফোর্সিবলি বাথরুমে নিয়ে, ওকে, ওদের ওদেরকে ন্যাকেট করা হয়েছে জাস্ট টু সি দ্যাট দে ওয়ার মেনস্ট্রুয়েটিং অর নট, হুইচ ইজ ডাইরেক্টলি দ্য ভায়োলেশন অফ রাইট টু প্রাইভেসি। এবং এটা গুজরাটের হাইকোর্টের একটা কেস আমি যেটাকে সাইট করলাম। ঠিক আছে তো? ওয়াই ওয়াই বিকজ মেনস্ট্রুয়েশন নিয়ে আমাদের সোসাইটিতে এখনো স্টিগমা রয়ে গেছে। ঠিক তো? মেনস্ট্রুয়েশন নিয়ে আমাদের সোসাইটিতে এখনো স্টিগমা রয়ে গেছে, মেনস্ট্রুয়াল সাইকেলস নিয়ে আমাদের সোসাইটিতে স্টিগমা রয়ে গেছে। সেটা নিয়ে আমরা ওপেনলি ডিসকাস করি না, কথা বলি না, অ্যাওয়ারনেস নেই, কিছু নেই, বিকজ অফ দ্য সাইলেন্স। ঠিক না? সোসাইটিতে নিজের ফেম বাঁচানোর জন্য। আর কি আছে? আরও আছে। জাস্ট 2 years আর্লিয়ার ইন 2018, মানে এই ঘটনারই 2 বছর আগে 2018-এ Supreme Court of India ruled that restricting women from entering Sabarimala ashram due to menstruation was unconstitutional and should be stopped. মানে ইন্ডিয়ার বড় বড় আশ্রমের মধ্যে পর্যন্ত এই স্টিগমাটা ফলো করা হয়। ঠিক আছে? and I'm not only citing about the ashrams, there are many holy places where the same practice is going on, that a woman, if menstruating, the woman is restricted to enter into that holy place, isn't it? Why? Because of lack of awareness. আর মহিলারা সেটা মেনেও নিচ্ছে। আজকের দিনে যেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে এত কিছু করা হচ্ছে, ফেমিনিজম বলে অনেক কিছু করা হচ্ছে, দ্য রাইট ওয়ে শুড গো দ্য ফোর্স ইন্টু, না? সো এই অ্যাওয়ারনেসটাও এটার মধ্যে ইনক্লুড হওয়া দরকার, আই ফিল। আর কি? আর হচ্ছে যে এইসব জিনিস কেন হচ্ছে? ঠিক আছে? আমাদের মধ্যে, আমাদের সোসাইটিতে, ইন্ডিয়াতে কেন হচ্ছে? আমাদের মধ্যে কি প্রপার এডুকেশন নাই? না আছে, কিন্তু আমরা কথা বলছি না। শুধু বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যেই থেকে যাচ্ছে, আমাদের মধ্যে কথা বলা হচ্ছে না।
ঠিক তো? So being a teacher of bioscience, it is my prime responsibility towards my student to aware you that whenever you are reading about the topic of sexual reproduction in human beings, this topic is not only given in the book for passing the examination, and the moral values of this topic should must not remain in the book. ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আমি এইসব জিনিস নাই ইনক্লুড করতে পারতাম, এই ভিডিওটাকে একটু লম্বা নাই করতে পারতাম, এইসব জিনিস তোমাদের এক্সামসে আসবে না, বাট টু ওপেন ইউর আইস দ্যাট হোয়াট আর গোয়িং অন ইন ইউর সোসাইটি জাস্ট বিকজ অফ আওয়ার সাইলেন্স, এই জিনিসটা আমি তুলে ধরলাম, জাস্ট ফিউ এক্সাম্পলস। ঠিক আছে? তো হাজারো বিচারো তুমি যদি তোমার 360 ডিগ্রি একটু দেখো, তোমার আশেপাশের বাড়িতেও দেখবে এরকম নির্যাতন হচ্ছে। ওয়াই? বিকজ অফ ল্যাক অফ কাউন্টার অ্যাটাক্স। ঠিক আছে? তো এটা তোমাদের উপর যে এই টপিকটাকে কতটুক তোমরা উপরে নেবে, কতটুক লাইফে কাজে লাগাবে। আশা করি যে তোমরা লাগাবে এবং এই জিনিসগুলো সাইড করা আমার ভ্যালুয়েবল থাকবে। ঠিক আছে? তো যাই এবার আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান বিংস। হিউম্যান বিংসের মধ্যে যখন আমরা রিপ্রোডাকশন পড়বো তখন দুইটা জিনিস সবচেয়ে প্রথম দেখবো, একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে? তো মেল এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে তৈরি হয় মেল গ্যামেট যেটাকে আমরা স্পার্ম বলি, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে তৈরি হয় এগ সেল যেটাকে ফিমেল গ্যামেট বলি। এই দুইটার ফার্টিলাইজেশনে কি তৈরি হয়? এই দুইটার ফার্টিলাইজেশনে জাইগোট তৈরি হয়, যেটার কথা আমরা আগেও জানি, আগেও বলেছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুইটা গ্যামেটের ফিউশনে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা জাইগোট বলি। নাও কিছু টপিকস যেগুলো আমরা অলরেডি এর আগেও পড়ে এসেছি, পিউবার্টি এবং অ্যাডোলেসেন্স রিলেটেড, যেটা নিয়ে অনেক ডাউটও থাকে অনেকের যে পিউবার্টি কোনটাকে বলে, অ্যাডোলেসেন্স কোনটাকে বলে। ঠিক তো? তো পিউবার্টি কি বলছে? দ্য পিরিয়ড ডিউরিং অ্যাডোলেসেন্স when a person attains sexual maturity through certain specific changes in the body, মানে certain specific changesটা কি হতে পারে? মানে সেক্সুয়াল চেঞ্জেস অবভিয়াসলি। তো এগুলো হচ্ছে হরমোনাল চেঞ্জেস, বডিলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস, এগুলা body figure, voice, এইসবে চেঞ্জেস, মেন্টালিটিতে চেঞ্জেস বিকজ অফ হরমোনাল changes in the body. Generally, puberty occurs around the age of 13 to 14 in boys and 10 to 12 in girls. This is the age given in the NCERT. So we are dealing whatever the data given in the NCERT. So তাহলে অ্যাডোলেসেন্স কি? অ্যাডোলেসেন্স হচ্ছে ওই ট্রানজিশন পিরিয়ডটা যখন একটা মানুষ চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে রান করে। তো বেসিক্যালি ডিফারেন্সটা কি? অ্যাডাল্টহুডটা হচ্ছে এই পুরো জার্নিটা, ঠিক আছে? মানে সরি, অ্যাডাল্টহুড বলছি আমি, অ্যাডোলেসেন্সটা হচ্ছে পুরো জার্নিটা যখন একটা মানুষ চাইল্ডহুড থেকে সে অ্যাডাল্টহুডে পা রাখবে। ঠিক আছে? এবং তার মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ডে সে সেক্সুয়ালি ম্যাচিওর হবে, তার বডিটা সেক্সুয়ালি ম্যাচিওর হবে। সেক্সুয়ালি ম্যাচিওর মানে ওর বডিতে সেক্স হরমোনসগুলা বেরোনো স্টার্ট হবে, মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে ফিমেলসদের মধ্যে, বডির মধ্যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস আসবে। সেই ট্রানজিশন পিরিয়ডটাকে, ঠিক আছে, মানে সেই ম্যাচুরিটি পিরিয়ডটাকে আমরা পিউবার্টি বলতে পারি। ঠিক আছে? পিউবার্টি বলতে পারি। আর এই পিউবার্টিটা ইজ এ পার্ট অফ অ্যাডোলেসেন্স। ক্লিয়ার? সো অ্যাডোলেসেন্স হচ্ছে ওই পার্টিকুলার ফেজটা, আর কিছু না। আর অ্যাডোলেসেন্সটা হচ্ছে এই পুরো জার্নিটা। বাস এটার মধ্যে যদিও এক মার্কেরও কেউ ডিফারেন্স জিজ্ঞেস করবে না, বাট বিং এ বায়োসায়েন্স স্টুডেন্ট ইউ শুড know it, isn't it? So puberty is just the phase where body attains sexual maturity, and adolescence is the full transition period from childhood to adulthood. Clear? Okay, चलो आगे बढ़ते हैं। চেঞ্জেস ইন বয়েজ ডিউরিং অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের মধ্যে চেঞ্জেস কি হয় বয়েজদের মধ্যে? এই যে জিনিসটা না, এটা অ্যাডোলেসেন্স না দিয়ে পিউবার্টিও দিয়ে দিতে পারে। হোয়াট আর দ্য চেঞ্জেস উই সি ডিউরিং দ্য পিউবার্টি? ঠিক আছে? সেমই জিনিস, সেমই আনসার হবে। তো ল্যারিংস অ্যান্ড ভোকাল কর্ড গ্রো। ল্যারিংস মানে হচ্ছে এই যে আমাদের এই যে জায়গাটা, এটাকে ল্যারিংস বলে। এই ল্যারিংসের মধ্যে আমাদের ভোকাল কর্ড থাকে, সে ভোকাল কর্ডগুলো গ্রো করে এবং যার কারণে বয়েজদের আওয়াজটা ইন্টেন্সিফাইড হয়, অ্যাম্প্লিফাইড হয়, ঠিক হয়ে যায়, লাউডার হয়ে যায়। ঠিক আছে? শোল্ডার বিকামস ব্রডার, শোল্ডারগুলো ব্রড হয়। ফেশিয়াল হেয়ার অ্যাপিয়ার্স, ফেশিয়াল মানে বিয়ার্ড যেগুলা সেগুলো অ্যাপিয়ার্স হয়। দ্য টেস্টিস অ্যান্ড পেনিস এনলার্জ অ্যান্ড স্পাম প্রোডাকশন বিগিনস। তো এগুলো চেঞ্জেস হয়। গার্লসদের মধ্যে কি চেঞ্জেস হয় পিউবার্টিতে?
গার্লসদের মধ্যে ভয়েস বিকামস শার্প অ্যান্ড হাই পিচড, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স। ছেলেদের মধ্যে ভয়েসটা ডিপ হয়, মেয়েদের মধ্যে ভয়েসটা শার্প হয়। দ্য মেমোরি গ্ল্যান্ড ইনক্রিজেস ইন সাইজ, menstruation, mammary glands means breast organ increases in size, menstruation begins, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ, ঠিক আছে, মানে পিউবার্টি স্টার্ট যে হয়েছে, মানে পিউবার্টিতে যে পা রেখেছে একটা মেয়ে, সেটা কীভাবে বুঝবো, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। তো মেনস্ট্রুয়েশন বিগিনস থ্রো মান্থলি মেনস্ট্রুয়াল সাইকেল, বাস। তো এগুলো হচ্ছে চেঞ্জেস। নেক্সট উই উইল লুক ইনটু দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস দ্যাট আর মেনশনড ইন দ্য এনসিইআরটি। তো এনসিইআরটিতে মেনশন, এটা এনসিইআরটির পিকচার আমি অ্যাড করেছি এখানে, ঠিক আছে, আদার কোনো পিকচার নেই, एनसीईआरटी पिक्चर ऐड করেছি। क्या हुआ आपको? তো এখানে আমরা দেখতে পারি যে একটা মেল রিপ্রোডাক্টিভ অর্গানস কি কি আছে, মেল रिप्रोडक्टिव सिस्टम में मेल रिप्रोडक्टिव ऑर्गन्स की আছে, व्हाट आर यू सीइंग? आप क्या देख रहे हो, क्या देख रहे हो आप? हम्म, आपको भी देखना है पिक्चर्स, ओके। सो वेट, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে আমাদের প্রাইম রিপ্রোডাক্টিভ অর্গান সেটা হচ্ছে টেস্টিস। টেস্টিস কেন প্রাইম রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান? বিকজ এটার মধ্যে আমাদের স্পাম তৈরি হয়, ঠিক আছে। তো টেস্টিসের মধ্যে স্পাম তৈরি হয়। তো টেস্টিস থেকে স্পামটা এই যে পাইপটা আছে, সেই পাইপ দিয়ে ট্রাভেল করে, সেই পাইপটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। সেই পাইপটা দিয়ে ট্রাভেল করে অল দ্য ওয়ে এইসব জায়গা দিয়ে হয়ে দেন ইউরেথ্রা দিয়ে বডির থেকে বেরিয়ে যায়, মিন্স ইনটু দ্য ভেজাইনা, তো অফ দ্য ওয়েমেন। তো এই যে পাইপটা আছে সেটাকে ভাস ডিফারেন্স বলে। এবং এই যে লাইনটা আছে না, এটা যেটা দেখছো, এটা হচ্ছে ইউরেটার যদি মনে থাকে ফার্স্ট চ্যাপ্টারে, কিডনির থেকে যে পাইপগুলো আসে যেটা ইউরিনারি ব্লাডের মধ্যে যায় সেটাকে ইউরেটার বলি। তো এই পাইপটার ক্রস করে এই জায়গাতে আসে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এবং এটার থেকে একটা কমন পাইপ হয়ে যায়, ঠিক আছে, স্পার্ম এবং ইউরিনের একটা কমন পাইপ হয়ে যায়, যেটাকে আমরা ইউরিনোজেনিটাল ডাক্টও বলি। ক্লিয়ার? এই যে পাইপটা আসে সেটাকে ইউরেথ্রা, তো ইউরেথ্রা নাম দিয়েছে, সেটা হায়ার ক্লাসে গেলে আবার পাবে ইউরিনোজেনিটাল ডাক্ট। কেন? বিকজ একই ডাক্ট দিয়ে ইউরিনও আসে এবং জেনিটাল অর্গান মানে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে গ্যামেট আছে সেই গ্যামেটটাও একই রাস্তা দিয়ে ট্রাভেল করে। ক্লিয়ার? এখানের মধ্যে কিছু গ্ল্যান্ডস থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড, তারপর এখানে সেমিনাল ভেসিকলস, এগুলো ফাংশনস আমরা দেখবো এখানে। আর এই যে ইউরেথ্রাটা যে মাস্কুলার কভারিং এর আন্ডারে থাকে, সেই মাস্কুলার কভারিংটাকে বলে পেনিস। ক্লিয়ার? তো এবার আমরা এক একটা যদি ফাংশনে যাই, তাহলে প্রথম দেখতে পাচ্ছি যে সেমিনাল ভেসিকলস এখানে আছে। সেমিনাল ভেসিকলস কি বলেছে? প্রডিউসেস a fluid that helps in the formation of semen and provides energy to the sperm. এবার সিমেন কি অ্যাকচুয়ালি? সিমেন সিমেন হচ্ছে স্পার্ম যখন যায় তখন স্পার্মের সাথে একটা ফ্লুইড থাকে যেটাকে সেমিনাল ফ্লুইড বলি, ঠিক আছে, সেমিনাল ফ্লুইড বলি। তো সেমিনাল ফ্লুইড প্লাস স্পার্মকে আমরা সিমেন বলি একসাথে, ঠিক আছে। তো সিমেন যখন বলছি, সিমেন মানে হচ্ছে সেমিনাল ফ্লুইডস অ্যান্ড স্পার্ম টুগেদার। তো সিমেন, আচ্ছা, সেমিনাল ফ্লুইডসের মধ্যে কি থাকে এবার? এই সেমিনাল ফ্লুইডটাই বা কেন থাকে স্পার্মের সাথে? সেমিনাল ফ্লুইডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে, যেটা এনার্জি প্রোভাইড করে ফর দ্য মুভমেন্ট অফ দ্য স্পার্ম, ঠিক আছে। তারপর সেমিনাল ফ্লুইডটা অ্যালকালাইন থাকে, সেমিনাল ফ্লুইডটা অ্যালকালাইন ইন নেচার থাকে, যেটা নিউট্রালাইজ করতে হয় ইউটেরাস, ভেজাইনা এবং ইউটেরাসের মধ্যে থাকা অ্যাসিডিক মিডিয়ামটাকে, ঠিক আছে। তো এই সিমেন্টটা প্রডিউসেস এ ফ্লুইড দ্যাট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ সিমেন, প্রোভাইডস এনার্জি টু দ্য স্পার্ম। প্রোস্টেট গ্ল্যান্ড কি করে? প্রোস্টেট গ্ল্যান্ড থেকেও সিক্রেশন বেরোয়, মানে এখানে যে আমরা ওই 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 যে জায়গাটা দেখছি না, ওই জায়গার মধ্যে সেমিনাল ভেসিকল থেকে সেমিনাল ফ্লুইডসগুলো বেরোয়। তারপর প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রোস্টেট সেক্রেশনসগুলো যেগুলো আছে এগুলো বেরোয়, এগুলো আছে অ্যালকালাইন সেক্রেশনস। এগুলা নিউট্রালাইজ করে ভেজাইনার মধ্যে থাকা অ্যাসিডিটিটা যেটা থাকে ভেজাইনাতে, সেটাকে নিউট্রালাইজ করে। এবার ফিমেলদের ভেজাইনাতে অ্যাসিডিটি কেন থাকে সেটাও মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সিকিউরিটির জন্য, প্রোটেক্টিভ নেচারের জন্য, ঠিক আছে, এটা বডির একটা প্রোটেক্টিভ অ্যাকশন টু প্রিভেন্ট ইনফেকশনস ইন দ্য ভেজাইনা। ক্লিয়ার? কিন্তু ওই প্রোটেক্টিভ অ্যাকশনের মধ্যে কি হয়, স্পার্মটা যদি এন্টার করে বিনা অ্যালকালাইন মিডিয়াম ক্যারি করে, তাহলে স্পার্মটাও সেই অ্যাসিডিটিতে মরে যাবে, ঠিক আছে। এইবার পেনিস হেল্পস ইন দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম ইনটু দ্য ফিমেল বডি
also used for excretion যদিও আমাদের এই reproduction টপিকে না, but while we are considering the functions of penis we should understand urethra function কি carries both urine and semen out of the body through the same passage but not at the same time। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে ইউরিন এবং সিমেন মানে স্পার্ম একসাথে কখনো বেরোবে না, ওয়ান আফটার অ্যানাদার বেরোবে, বিকজ এখানে আমাদের মেকানিজম আছে। ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ডটা যেখানে আছে না, প্রোস্টেট গ্ল্যান্ড এই মেকানিজমটাকে কন্ট্রোল করে যে সিমেন এবং ইউরিন যাতে একসাথে না বেরোয়। তো এই যে লাইনটা, এই লাইনটা বায়োলজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? টেস্টিস প্রডিউসেস স্পার্ম অ্যান্ড টেস্টোস্টেরন, এটা আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি যে টেস্টোস্টেরন ইজ আওয়ার বয়েজদের বডিতে মেল রিপ্রোডাক্টিভ কি বলে মেল সেক্স হরমোন, সেই মেল সেক্স হরমোনটা তৈরি হয় আমাদের মেল সেক্স অর্গান টেস্টিসের মধ্যে। কি হয়েছে? নামবি নামবি নাম, ওয়েট, নামো, যাও, যাও, পড়ে গেছে। তারপর কি, তারপর হচ্ছে স্ক্রটাম। স্ক্রটাম হচ্ছে, হ্যাঁ স্ক্রটাম অনেক ইম্পর্টেন্ট জিনিস। স্ক্রটামটা হচ্ছে টেস্টিসকে হোল্ড করে রেখেছে আরেকটা মাস্কুলার পাউচ, সেই পাউচটাকে বলে স্ক্রটাম। ঠিক আছে, তো সেই পাউচটাকে বলে স্ক্রটাম। এবার স্ক্রটামের মধ্যে টেস্টিস কেন থাকে? কারণ টেস্টিসের কাজ হচ্ছে স্পার্ম প্রোডাকশন করা, এবং স্পার্ম প্রোডাকশন করতে আমাদের বডির থেকে 1 to 2 ডিগ্রি সেলসিয়াস বা 2 to 3 ডিগ্রি সেলসিয়াস, অনেক বুকে অনেক রকম লেখা থাকে, টেম্পারেচার কম লাগে। ঠিক আছে, যেমন আমাদের বডির নর্মাল টেম্পারেচার ইজ 37 ডিগ্রি সেলসিয়াস, তো 37 to 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্পার্ম তৈরি হতে পারবে না, সেটার জন্য একটু কুল টেম্পারেচার লাগে, মানে নিয়ার অ্যারাউন্ড 35, 36, 34 টেম্পারেচার লাগে ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারটা আমাদের বডিতে থাকলে হবে না। কেন? বিকজ উই আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। যখন আমাদের আশেপাশে টেম্পারেচার অনেক বেশি নেমে যায়, তখন আমাদের বডি 37 থেকে অনেক বেশি টেম্পারেচার ক্রিয়েট করে নেয় টু মেনটেন মানে ব্যালেন্স। ঠিক আছে না, ভিতরে মেটাবলিক ফাংশন যেন ঠিক থাকে, তাই বডির নিজের টেম্পারেচার বাড়িয়ে দেয়, আবার কখনো কখনো টেম্পারেচার অনেক বেশি কমিয়েও দেয়। তো আমাদের বডি এই জিনিসটা করতে পারে। এটার জন্য স্পার্ম প্রোডাকশন অনেক বেশি ডিটোরিয়েট হয়ে যেত যদি টেস্টিসগুলা বয়েজদের বডির ভিতরে থাকতো। ক্লিয়ার? তখন কি হতো, মানে টেম্পারেচার বাড়লে সেই স্পার্ম কাউন্ট কমে যেত আমাদের। নাও স্ক্রটামের মধ্যে থাকার কারণে কি হয়, একটা মিনিমাম টেম্পারেচার ওখানে মেনটেন করা হয়। সেই স্ক্রটামের মধ্যে টেম্পারেচার বডিতে যেরকম, পুরো বডিতে যেরকম টেম্পারেচার আপ ডাউন হয়, স্ক্রটামে সেরকম টেম্পারেচার আপ ডাউন হয় না। স্ক্রটামে মানে 2 to 3 ডিগ্রি সেলসিয়াস লেস দেন দ্য বডি টেম্পারেচার অলওয়েজ মেনটেন হয় ফর প্রপার প্রোডাকশন অফ স্পার্ম। তো স্ক্রটামের ফাংশন হচ্ছে হোল্ডস দ্য টেস্টিস আউটসাইড দ্য বডি অ্যান্ড মেনটেন্স প্রপার টেম্পারেচার। ফার্স্ট ডিফারেন্স, ক্যারি স্পার্ম ফ্রম দ্য টেস্টিস টুয়ার্ডস দ্য ইউরেথ্রা। তো এই টেবিলটাও যদি তোমরা উঠিয়ে নাও, এই টেবিলটাও যদি উঠিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে এই টেবিল থেকে অ্যাসারশন রিজনিং থেকে ধরে সব কিছু আনসার করতে পারবে। ক্লিয়ার? এবং একটা কোয়েশ্চেন যেটা ক্রমশই জিজ্ঞেস করে সেটা হচ্ছে হোয়াই ডু দ্য টেস্টিস লাই আউটসাইড দ্য বডি ইন দ্য স্ক্রটাম, যেটা আনসার দিয়ে দিয়েছি। সো এস টু মেনটেন 2 to 3 ডিগ্রি সেলসিয়াস লেস দেন নর্মাল বডি টেম্পারেচার ফর প্রপার প্রোডাকশন অফ স্পার্ম। দ্যাটস ইট। ক্লিয়ার? লেট আস মুভ ইনটু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এটাও এনসিআরটিতে দেওয়া যে পিকচারটা আছে সেটা নিয়েছি। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ওভারি দুইটা থাকে দুই সাইডে। এই ওভারিতে ওভাম ক্রিয়েট হয়, এই ওভারিতে ওভাম ক্রিয়েট হয়। সেই ওভামটা পাস করে এরকম ফ্যালোপিয়ান টিউব দিয়ে, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে। এবং মনে রাখবে যে এট এ টাইম একটাই ওভাম তৈরি হবে, দুইটা ওভারিতে একসাথে দুইটা ওভাম ক্রিয়েট হবে না। ইট ইজ এ রেয়ার টু রেয়ার কেস। জেনারেলি একটা ওভারিতে একটাই ওভাম তৈরি হবে, তারপরের মাসে আরেকটা ওভারিতে আরেকটা ওভাম তৈরি হতে পারবে। দিস ইজ হাউ ফিমেল বডি ওয়ার্কস। তো এখানে কি হচ্ছে, যখন ওভারিতে ওভাম ক্রিয়েট হচ্ছে, সেই ওভামটা পাস হচ্ছে ফ্যালোপিয়ান টিউব দিয়ে। সেই ফ্যালোপিয়ান টিউবের আরেক নাম হচ্ছে অভিডাক্ট। সেই ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস হয়ে সেটা ইউটেরাসে আসবে। এই ইউটেরাসটা হচ্ছে এমন একটা জায়গা যেটা প্রেগনেন্সি হলে বাচ্চা কনসিভ করে, মানে প্রেগনেন্সি হলে বেবিটা ইউটেরাসের মধ্যে ফরমেশন হয়। ইউটেরাসের 3টা ওয়াল আছে, সেই 3টা ওয়ালের মধ্যে যে কোনো একটা ওয়ালের ভিতর সেই জায়গাটা এমবেড হয় এবং পরবর্তী সময়ে ডেভেলপ করে, সেটা আমরা দেখবো পরে। তারপরে এই জায়গাটাকে বলে সার্ভিক্স। সার্ভিক্স ইজ দিস ন্যারো চ্যানেল বিটুইন দ্য ভেজাইনা অ্যান্ড দ্য ইউটেরাস। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য এক্সটার্নাল পার্ট, ভেজাইনা। আচ্ছা, এবার একটু ফাংশনস দেখে নিই। ফাংশনস অ্যাজ ইউজুয়াল যেটা আছে, ইউ ক্যান টেক দ্য পিকচার। যে ওভারির ফাংশন হচ্ছে ওভাম এবং ফিমেল সেক্স হরমোন যেগুলো আছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, সেগুলোকে তৈরি করা।
ওভিডাক্টের কাজ হচ্ছে ইট ক্যারিজ দ্য ওভাম ফ্রম দ্য ওভারি টুয়ার্ডস দ্য ইউটেরাস। ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার্স হিয়ার, মানে ফার্টিলাইজেশনটা ফেলোপিয়ান টিউবেই হয়, কারণ মানে কথায় কথায় কিন্তু আমি আগে বলেছিলাম যে সেটা জাইগোটকে এখানে জায়গা দেয়। তো জাইগোট কোথায় তৈরি হলো? জাইগোটটা এই সব জায়গাতে তৈরি হবে, ঠিক আছে, ফেলোপিয়ান টিউবের মধ্যে তৈরি হবে। আচ্ছা, মানে ফার্টিলাইজেশনটা ফেলোপিয়ান টিউবের মধ্যেই হবে। আর এটা কি? ইউটেরাস। ইউটেরাসের ফাংশন কি? হোল্ডস দ্য ফিমেল ফার্টিলাইজড ওভাম অ্যান্ড সাপোর্টস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। সার্ভিক্স। সার্ভিক্সের কাজ কি? লোয়ার সার্ভিক্সের তো মানে লোয়ার পার্ট, এটা এক্সপ্যান্ড করে ডিউরিং চাইল্ড বার্থ। ভেজাইনা। ভেজাইনা হচ্ছে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ইট রিসিভস দ্য মেল পেনিস। ইট অলসো সার্ভস অ্যাজ দ্য প্যাসেজ অফ চাইল্ড বার্থ অ্যান্ড মেনস্ট্রুয়াল ব্লাড ডিসচার্জ। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু ভেজাইনাকে বার্থ ক্যানেলও বলা হয়। ক্লিয়ার? এটার জন্য ভেজাইনাকে বার্থ ক্যানেলও বলা হয়। ঠিক আছে, তো চলো, you can take the screenshot of this. I'm just moving out of the screen. You can take, and if you have taken, let us move to the next topic. I think female reproductive organ এর মধ্যে আর কোনো ডাউট নাই। ক্লিয়ার? Let us move. এটা কি খালি পেজ কেন? চাই না। চলো এবার দেখি স্ট্রাকচার। স্ট্রাকচার অফ স্পার্ম অ্যান্ড ওভাম। ঠিক আছে, তো আশা করি দিস আর ভিজিবল এনাফ। ওকে, ভিজিবল। Let me adjust. ওকে, সাফিসিয়েন্ট আছে। চলো, তো স্পার্মের মাথায় এরকম একটা ক্যাপ থাকে, ঠিক আছে, একটা ক্যাপ থাকে। সেই ক্যাপটাকে আমরা বলি অ্যাক্রোজোম। ক্লিয়ার? স্পার্মের মাথায় এরকম একটা ক্যাপ থাকে, সেই ক্যাপটাকে বলি অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে অ্যাক্রোজাইম থাকে। সেই অ্যাক্রোজাইমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। সেই হাইড্রোলাইটিক এনজাইমসটা কেন থাকে সেটা একটু পরে আসছি। তো অ্যাক্রোজোমের মধ্যে অ্যাক্রোজাইম থাকে, যেটার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমস থাকে। তার পিছে থাকে নিউক্লিয়াস কন্টেনিং হেড। এই হেডের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে এন নাম্বার অফ ক্রোমোসোমস থাকে। তারপর আছে নেক। নেকের মধ্যে এই যে নেকের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়াটা কি প্রোভাইড করে? মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে ফর দ্য মুভমেন্ট অফ দিস টেইল। আর এই টেইল মুভমেন্ট করে কি করে? ভেজাইনা থেকে এগ অব্দি ট্রাভেল নির্ধারণ করে। ঠিক তো? তো এসবগুলোর ফাংশন আছে। এসবগুলোর ফাংশনের মধ্যে যেমন অ্যাক্রোজোমের ফাংশন হচ্ছে ইট কন্টেন্স দ্য অ্যাক্রোজাইম। ফাংশন আমি এরপরে বলছি। এই পার্টটা হেড পোর্শনের ফাংশন হচ্ছে এটা নিউক্লিয়াস কন্টেন করে, যেটার মধ্যে ক্রোমোসোমাল ম্যাটেরিয়ালস থাকে। এই যে নেকটা আছে, সেই নেকের কাজ হচ্ছে মানে সরি, নেকের পরে যে মিডল পিসটা আছে, সেই মিডল পিসের কাজ হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোভাইড করে ফর দ্য মুভমেন্ট অফ দিস টেইল। এই টেইলের মুভমেন্ট করে স্পার্মটা সুইম করে ইনটু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ক্লিয়ার? এবার আসি ফিমেল গ্যামেট ওভাম। ওভাম কি করে? ওভামের মধ্যে থাকে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের মধ্যে এন নাম্বার অফ ক্রোমোসোম থাকে। ঠিক আছে, এটা ফার্স্ট পোলার বডি বলে, যেটা এখন তোমার জানার কোনো দরকার নেই, সেটা পরবর্তী সময় এমনিই জানবে। এখানে সাইটোপ্লাজম থাকে লাইক এজ আদার সেলস। সাইটোপ্লাজম থাকে একটা সেলই। এটার সাইডে কিছু ফিমেল ফ্রেন্ড সেলস থাকে, ঠিক আছে, সাহেলিয়া থাকে, যেগুলোকে করোনা রেডিয়াটা বলে। ঠিক আছে, ফলিকুলার সেলস করোনা রেডিয়াটা। এবং একটা কোট থাকে, জেলি লাইক কোট থাকে, সেই কোটিংটাকে বলে জোনা পেলুসিডা। এই যে আগে বলেছিলাম যে স্পার্মের মাথায় এই যে অ্যাক্রোজোম থাকে, সেটার মধ্যে কিছু এনজাইমস থাকে, হাইড্রোলাইটিক এনজাইমস। সেই এনজাইমসগুলা কিসে সাহায্য করে? স্পার্মটা যখন ওভামের সাথে ফার্টিলাইজ করবে, তখন এই যে কি বলে জোনা পেলুসিডার যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে সে ক্রস করতে পারবে না যদি এই এনজাইমসগুলো এটার সাথে রিয়াক্ট না করে। এই এনজাইমসগুলো এটার সাথে রিয়াক্ট করে এটাকে ব্রেক করবে। তারপর যে করোনা রেডিয়াটা যে সেলের লেয়ার আছে সেটাকে ব্রেক করবে, করে স্পার্মটা ভিতরে এন্টার করবে। ঠিক আছে, এই রিয়াকশনের জন্য এবং এই ভিতরে ঢোকার জন্য এই অ্যাক্রোজাইমগুলা থাকে, মানে এই এনজাইমসগুলা থাকে। বুঝতে পারলাম? তো চলো, এখন কি মনে রাখবো? যে একটা এক্সেল থাকে, এক্সেলের বাইরে কিছু সেলস থাকে করোনা রেডিয়াটা বলে, যেগুলা রেডিয়েটিং আউটসাইডের মতো লাগে, মানে সেলসগুলা একটা সেলের উপর ছোট 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 আরো অনেকগুলা সেলস। তো এই 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 পুরো সেলসগুলাকে বলে করোনা রেডিয়াটা। তার উপরে একটা লেয়ার থাকে যেটাকে জোনা পেলুসিডা বলে।
তো এই সবগুলা লেয়ার্সকে ক্রস করে আসার জন্য এটার মধ্যে অ্যাক্রোজাইম থাকে, যে অ্যাক্রোজাইমসগুলো একদম হাইড্রোলাইসিস করে এগুলোকে ব্রেক করে স্পার্মটাকে ভিতরে ঢুকিয়ে দেয়। ক্লিয়ার? চলো, যখন আমরা এসব জিনিস জেনে নিয়েছি, তো এবার ফার্টিলাইজেশনও বুঝে নেব যে ফার্টিলাইজেশনটা কোথায় হয়। ইজ ইট ভিজিবল? ইয়েস, টোটালি ভিজিবল। তো ফার্টিলাইজেশনটা হয় আমাদের কোথায় গেল, এই তো ফার্টিলাইজেশনটা আমাদের ফেলোপিয়ান টিউবেই হয়। ঠিক আছে, ফেলোপিয়ান টিউবে হওয়ার পর ফার্টিলাইজেশনের পর সিঙ্গেল এক সিঙ্গেল সেল একটা তৈরি হয়, জাইগোট। মনে রাখবে জাইগোট কিন্তু ইউনিসেলুলার। ঠিক আছে, আবার ইউনিসেলুলার অর্গানিজম লেখা দেবে না, ইট ইজ ইউনিসেলুলার লিখতে আমি এটা বুঝাচ্ছি যে ইট ইজ ওয়ান সেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল। এই একটা সেল থেকে পরবর্তী সময়ে এটা তো একটা সেল ছিল, তো এই একটা সেল থেকে পরবর্তী সময়ে কি হবে, এটা মাঝখানে ডিভাইড করে এই যে দুইটা নিউক্লিয়াস হয়ে গেল। ঠিক আছে, এরপর কি হবে, এটা এইভাবে ডিভাইড করবে, করার পর এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তারপর এইভাবে ডিভাইড করবে, তারপর এইভাবে ডিভাইড করবে, এরকম করে করে অনেকগুলা সেল এখানে তৈরি হয়ে যাবে, 6 to 18 সেলস তৈরি হয়ে যাবে। এবং যখন এই বল অফ সেল হয়ে যাবে তখন এটাকে আমরা বলি এমব্রায়ো। ঠিক আছে, তো এমব্রায়োর ডেফিনেশনই এটা আছে যে বল অফ মেনি ক্লোন সেলস, মানে সিমিলার সেলস। ঠিক আছে, এগুলো মাইটোটিক ডিভিশন করে করে অনেকগুলো সেলস তৈরি করে, বাট এই সেলসগুলা একসাথে থাকে এবং এটার জন্য এই সেল ডিভিশনটা যদিও মাইটোসিস, বাট এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে যেটাকে বলে ক্লিভেজ ডিভিশন। ঠিক আছে, ক্লিভেজ বলে। সো হোয়াট ইজ ক্লিভেজ অর ক্লিভেজ ডিভিশন? মানে a special kind of division where mitosis is occurring but the cells are not separating out, they are sticking together এবং একসাথে থেকে থেকে ওদের মধ্যে আরো ডিভিশন একসাথে একটা বল অফ সেলস হয়ে গেছে। সেই বল অফ সেলসটাকে আমরা বলি এমব্রায়ো। সেই এমব্রায়োটা কোথায় আসে? সেই এমব্রায়ো আসে ইউটেরাসের মধ্যে। ইউটেরাসের এই একটা ওয়াল, যে কোনো একটা ওয়ালের মধ্যে সে মানে রেস্ট করতে পারে এবং এই ওয়ালটা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, ভিতরে ঢুকিয়ে নেবে, এমবেড করে নেবে। ঠিক আছে, তো ইউটেরাসের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এবার এন্ডো কথাটা হচ্ছে কি বলে, এন্ডো মানে ভিতরের। ঠিক আছে, তো এখানে মায়োমেট্রিয়াম আছে মিডিলে, তো এটা যেহেতু ইউটেরাসের ভিতরের দিকের ওয়ালটা, তো ভিতরের দিকের ওয়ালের লেয়ারটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে এই এমব্রায়োটা এমবেড হয়ে যায়, ঢুকে যায়। তারপর তার ভেতরেই বাচ্চাটা পুরোপুরি তৈরি হয়, বেবিটা পুরোপুরি তৈরি হয়। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি। অভিউলেশন টার্মটা দেওয়া হয়েছে রিলিজ অফ ওভামকে বোঝানোর জন্য। রিলিজ অফ ওভাম ফ্রম দ্য ওভারি ইজ কল্ড অভিউলেশন। ক্লিয়ার? আফটার ওভিউলেশন হোয়াট হ্যাপেন্স? আফটার ওভিউলেশন ফার্টিলাইজেশন হ্যাপেন্স ইফ স্পার্ম এন্টার্ড। ঠিক আছে, স্পার্ম যদি এন্টার করে থাকে তাহলে ফার্টিলাইজেশন উইল অকার। দিস ফার্টিলাইজেশন উইল রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ দ্য জাইগোট। দিস জাইগোট উইল ডিভাইড মাইটোটিক্যালি, but the cells will not get separated and they will remain together as a ball of cells, many cells, and thus it will be called as the embryo. This embryo will move into the uterus where the endometrium will embed it into its wall এবং এই প্রসেসটাকে বলে ইমপ্লান্টেশন। এই যে ভিতরে যাচ্ছে এই প্রসেসটাকে বলে ইমপ্লান্টেশন। ঠিক আছে, ইমপ্লান্টেশন। তো ফার্টিলাইজেশনের পরে হচ্ছে ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশনের পরে এমব্রায়ো ফর্মেশনের পরে ইমপ্লান্টেশন। ঠিক আছে, তো অভিউলেশন, ফার্টিলাইজেশন, এমব্রায়ো ফর্মেশন। কোথায় গেল এমব্রায়ো? তো লিখেই নি এখানে, কোথায়? এটা ব্লাস্টোসিস লিখেছে, যদিও এমব্রায়োরই নাম। তো এই নামটা এখন জানা তোমাদের দরকার নেই, সেটা ক্লাস 12-এ জানলেই হবে। তারপর ইমপ্লান্টেশন। ঠিক আছে, ইমপ্লান্টেশনের পরে কি? ইমপ্লান্টেশনের পরে হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন। তো দেখি, দাঁড়াও, হ্যাঁ, ইমপ্লান্টেশনের পরে হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন। এই যে হচ্ছে প্লাসেন্টা। ঠিক আছে, এখানেও আরেকটা মানে ডাউট থাকে অনেকের যে প্লাসেন্টা হচ্ছে এই যে পাইপটা, সেটাকে প্লাসেন্টা বলে না, অ্যাকচুয়ালি প্লাসেন্টা পাইপ না, বিকজ ডেফিনেশনই এরকম লেখা থাকে। ডেফিনেশনে বলেছে যে প্লাসেন্টা ইজ দ্য কানেকশন বিটুইন দ্য বেবি অ্যান্ড দ্য মাদার। তো কানেকশন বলতেই আমাদের মাথাতে চলে আসেও একটা পাইপের মতো, একটা তারের মতো, একটা কিছু সুতার মতো হবে কানেক্ট করছে, ঠিক না? বাট নট অ্যাকচুয়ালি লাইক দিস umbilical cord, let us consider it as the part of the baby. তো বেবির পার্টটাকে মার যে এই এন্ডোমেট্রিয়ামটা আছে, এই মার এন্ডোমেট্রিয়ামের সাথে কানেক্ট করছে এই পোর্শনটা, এবং এই পোর্শনটাকে দাস বলে প্লাসেন্টা। তো প্লাসেন্টা ইজ এ স্পেশাল টিস্যু হুইচ কানেক্টস দ্য বেবি অ্যান্ড দ্য মাদার। ঠিক আছে, এবং এই যে বেবিটা দেখছো না, এই বেবিটাকে ফিটাস বলেছে। ক্লিয়ার? ফিটাস বলেছে, এই একটা নতুন টার্ম।
এই নতুন টার্মটাকে আমরা কিভাবে ডিফাইন করি? যেমন কি কি দেখলাম আমরা? জাইগোট একটা নতুন টার্ম দেখলাম, জাইগোটের পরে এমব্রায়ো একটা নতুন টার্ম দেখলাম, এমব্রায়োর পরে দেখলাম যে ইমপ্লান্টেশন হয়ে যায়, ইমপ্লান্টেশন হওয়ার পর বেবি ফর্মেশন হয়ে যায়। সেই বেবিটাকে আমরা বলছি ফিটাস তখন, যখন বেবিটাকে আমরা ফিটাস বলছি যখন বেবির সমস্ত বডি অর্গানস ক্লিয়ারলি ভিজিবল হবে এবং মানে ক্লিয়ারলি ফর্মেশন হয়ে যাবে, তখন এই বেবিটাকে আমরা বলছি ফিটাস। ক্লিয়ার? তো এই ফিটাসকে মার সাথে কানেক্ট করে রাখে যে স্পেশাল টিস্যুটা, সেই টিস্যুটাকে বলে প্লাসেন্টা। তো when you'll go to class 12, if you remain in the biostream, you will learn যে কিভাবে প্লাসেন্টাটা ফর্মেশন হয়। ঠিক আছে? প্লাসেন্টা ফর্মেশনেরও কাহানি আছে আলাদা। সো ইট ইজ অলসো ভেরি মাচ ইন্টারেস্টিং। এই প্লাসেন্টা ফর্মেশন, প্লাসেন্টা ওয়ার্কিং, ভেরি ইন্টারেস্টিং এইসব জিনিস। যদি আমরা ফাংশনস অফ প্লাসেন্টা তো পড়বো, ঠিক আছে না? প্লাসেন্টার ফাংশন কি? তো প্লাসেন্টার ফাংশন যদি আমরা একটু মানে কমন সেন্স লাগে তাহলে বুঝে নেব যে বাচ্চাটা যেটা তৈরি হচ্ছে সেই বাচ্চাটা অবভিয়াসলি নিজে থেকে কিছু খেতে পারছে না, নিজের থেকে অক্সিজেন এয়ার থেকে নিতে পারছে না। তো সে খাবার কোথা থেকে খাবে? সে মা যে খাবারগুলো ইনটেক করছে সেই মার ডাইজেস্টেড ফুডস থেকেই সে পার্ট নেবে। এবং প্লাসেন্টার কাজই হচ্ছে টু ট্রান্সফার নিউট্রিয়েন্টস ফ্রম দ্য মাদার্স বডি টু দ্য ফিটাস। ঠিক আছে? এই ফিটাসটা যখন ফুড রিসিভ করবে তখন ওর বডিতে মেটাবলিজম হবে এবং ওর বডিতেও ওয়েস্ট মেটেরিয়ালস ক্রিয়েট হবে। সেই ওয়েস্ট মেটেরিয়ালসটাকে বের করার কাজও হচ্ছে এই ফিটাসের। সে কোথায় বের করবে? ইনটু দ্য মাদার্স বডি। ঠিক আছে? প্লাসেন্টাস ওয়ার্ক অর ফাংশন ইজ টু transfer nutrients from the mother's body to the fetus and transfer the waste materials from the fetus to the mother's body. ঠিক আছে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু সেম। ইট ট্রান্সপোর্টস অক্সিজেন ইনটু দ্য ফিটাস, ঠিক আছে, অ্যান্ড ট্রান্সমিটস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ফিটাস। ক্লিয়ার? তো এটা হচ্ছে কাজ প্লাসেন্টার। বাকি এই যে পাইপটা আছে এই পাইপটার নাম হচ্ছে আম্বিলিক্যাল কর্ড। ঠিক আছে? এই পাইপটার নাম হচ্ছে আম্বিলিক্যাল কর্ড, যেটা বাচ্চার নাভির সাথে লাগানো থাকে। আমাদের নাভির সাথে লাগানো ছিল এটা। ক্লিয়ার? আর তো এখানে কিছু নাই, দিস ইজ দ্য সার্ভিক্স পার্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো কি কি দেখলাম আমরা একটু যদি রিভাইজ করে নিই, তো আমরা দেখলাম প্রথম দেখলাম ওভিউলেশন, ওভিউলেশনের পরে দেখলাম ফার্টিলাইজেশন, ওভিউলেশনের পরে দেখলাম ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে দেখলাম এমব্রায়ো ফর্মেশন, এমব্রায়ো ফর্মেশনের পরে দেখলাম ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশনের পরে দেখলাম আমরা প্লাসেন্টা ফর্মেশন। ঠিক তো? ইমপ্লান্টেশনের পরে দেখলাম আমরা প্লাসেন্টা ফর্মেশন। এই প্লাসেন্টা ফর্মেশন করার পরে মানে ফুল মানে বাচ্চাটা তৈরি হবে। ডেভেলপমেন্ট অফ দ্য বেবি। ক্লিয়ার? এবং মনে করবে না যে এই প্লাসেন্টাটা যখন ফিটাস হয়ে যায় তখনই প্লাসেন্টা তৈরি হয়, না। যখন এমব্রায়োনিক স্টেজে থাকে, যখন এমব্রায়োটা ইমপ্লান্ট হয় তখনই ফিটাসটা তৈরি হয়, তখনই প্লাসেন্টাটা তৈরি হয়। সেই প্লাসেন্টা দিয়ে আস্তে 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 নিউট্রিয়েন্টস গেইন করতে 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 সেল ডিভিশন হতে 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 আস্তে আস্তে এই ফিটাসটা তৈরি হয়। ঠিক আছে? ফিটাস তৈরির পরে প্লাসেন্টা তৈরি হয় না, প্লাসেন্টা আগে তৈরি হয়, তারপর আস্তে আস্তে এই ফিটাসটা তৈরি হয়। ক্লিয়ার? বুঝাতে পারলাম? সো দিস ইজ দ্য সিরিজ অফ ইভেন্টস গোয়িং অন। এবার একটু এর আগের স্লাইডে যাই। এর আগের স্লাইডে কি দেখছি আমরা? মাছ, ব্যাঙ, গরু, ছাগল, মানুষ, কি কি আছে এটার মধ্যে, ঠিক আছে না? তো এখানে আমরা দেখবো যে দুইটা ছোটবেলার টপিক, যেহেতু ফার্টিলাইজেশন পড়ছি তো ক্যা পাতা কভি পুছ লে ये सवाल। ফার্টিলাইজেশন যেহেতু পড়ছি আমরা দেখছি যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন। ঠিক তো? জাস্ট ওয়েট এ মিনিট, ওটাকে একটু বের করে আসছি। ঠিক আছে? তো কোথায় ছিলাম? যে ফার্টিলাইজেশন দুই রকমের হতে পারে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনের ডেফিনেশন হচ্ছে যে ইউনিয়ন অফ গ্যামেটস, ইজন্ট ইট? গ্যামেটস ইউনাইট করবে, ফিমেল এবং মেল গ্যামেট। তো এই গ্যামেট ইউনিয়নটা যদি বডির বাইরে হয় তাহলে আমরা বলি এটাকে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, আর যদি সেটা বডির ভিতরে হয় তাহলে আমরা বলি এটাকে ইন্টারনাল ফার্টিলাইজেশন। যেমন ফর এক্সাম্পল ফিশ, ফ্রগ, এগুলোর মধ্যে ফার্টিলাইজেশনটা বডির বাইরে হয়। ঠিক আছে না? কাউস, ডগস, উই, হিউম্যানস, আমাদের মধ্যে কোথায় হয় ফার্টিলাইজেশনটা? ফিমেলদের বডির ভিতরে হয়। ঠিক আছে? বাস অতটুকুই ছিল, সেটা তো তোমরা জানোই অবভিয়াসলি। ক্লিয়ার? তো চলো লেট আস মুভ ইনটু দ্য নেক্সট
উই হ্যাভ রিপ্রোডাক্টিভ হেলথ। এই টপিকটা ডিসকাশন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, বিকজ ওই যে প্রথম যে কস্ট অফ সাইলেন্সের স্লাইডে আমরা দেখেছিলাম কি বলে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিস, সেই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিসগুলো হয় বিকজ আমি বলেছিলাম যে অ্যাওয়ারনেস কম এই সেই। তো অ্যাওয়ারনেস কিসের কম? রিপ্রোডাক্টিভ হেলথের। রিপ্রোডাক্টিভ হেলথ মানে হচ্ছে যে নিজের অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে মানে পিউবার্টি থেকে স্টার্ট করে ফুল লাইফ লং তোমার যে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো আছে সেই রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোকে নিট ক্লিন রাখা, সেই হেলথটাকে মেনটেন করা, যাতে একটা ফিমেল একটা প্রেগনেন্সি কনসিভ করতে পারে, সেই এভরিথিং মেনটেনেন্সটাকে রিপ্রোডাক্টিভ হেলথ বলে। তো reproductive health refers to the state of complete physical, mental, and social well-being in all matters related to the reproductive system at all stages of life. ঠিক আছে, মানে পিউবার্টি থেকে স্টার্ট করে পুরো মানে লাইফের শেষ পর্যন্ত পুরো কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং থাকা, অল ম্যাটার্স রিলেটেড টু রিপ্রোডাক্টিভ সিস্টেম। কি কি ইনক্লুড করে? সেক্সুয়াল হেলথ। সেক্সুয়াল হেলথ মানে কি বোঝায়? যে সেফ অ্যান্ড রেসপেক্টফুল সেক্সুয়াল রিলেশনশিপস। ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিংটা ভালো হতে লাগে। ম্যাটার্নাল হেলথ, মার হেলথ, ঠিক আছে না, যেটা মানে সেফ প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ এনশিওর করে। ক্লিয়ার? মেনস্ট্রুয়াল হেলথ, হাইজিন, অ্যাওয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনফার্টিলিটি কেয়ার, মেডিকেল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এগুলা ডিসাইড করে, মানে এগুলা বোঝায় রিপ্রোডাক্টিভ হেলথকে, আর কিছু না। তারপর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং কেন ইম্পর্টেন্ট? বিকজ এই ধরনের কোয়েশ্চেন্স আজকাল সিবিএসসি জিজ্ঞেস করা স্টার্ট করেছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ইনক্লুডেড ইট। ফ্যামিলি প্ল্যানিংটা কেন ইম্পর্টেন্ট? দিস আর ভেরি ইজি, তুমি একটু বুঝে নাও জাস্ট দেখেই, যে এটা প্রিভেন্ট করে আনপ্ল্যান্ড অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সিস। ঠিক আছে, আনপ্ল্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সিসগুলোকে প্রিভেন্ট করে। তাতে কি হয় অ্যাকচুয়ালি, আনপ্ল্যান্ড যদি প্রেগনেন্সি হয়, দ্য মানে ফ্যামিলিটা রেডি থাকে না একটা বাচ্চাকে কনসিভ করা, মানে বাচ্চাকে অ্যাকসেপ্ট করার জন্য। সেই ফিমেলের বডি হয়তো বা মেন্টালি সেই ফিমেলটা রেডি থাকে না ফর হ্যাভিং এ বেবি। তো এখানে বোথ মাদার এবং বেবির অসুবিধা হয়, ক্ষতি হয়। অ্যালাউস প্রপার স্পেসিং বিটুইন দ্য বার্থস। ঠিক আছে না, দুইটা বাচ্চার মধ্যে কি প্রপার স্পেসিং হতে লাগে, কি গ্যাপ হতে লাগে, যাতে প্রপার নারিশমেন্ট নার্চার করা যায় দুটা বাচ্চাটাকে। বেটার অ্যাক্সেস টু নিউট্রিশন, এডুকেশন, হেলথ কেয়ার, এইসবের জন্য। কন্ট্রোল রিপ্রোডাক্টিভ গ্রোথ, অবভিয়াসলি মানে আনপ্ল্যানভাবে ইন্ডিয়াতে পপুলেশন বেড়েছে দেখি আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মানে অবভিয়াসলি কিছু একটা জিনিসে তো নাম্বার ওয়ান আছে, সেই জিনিসটা হচ্ছে পপুলেশন। ইন্ডিয়া পপুলেশন নাম্বার ওয়ান আছে ওয়ার্ল্ডে জাস্ট বিকজ অফ দিস। Reduces pressure on resources and public services, enables couple to plan when and how many children to have, encourages responsible parenthood। ঠিক আছে না, পুরো প্রপারলি প্ল্যান করে যদি একটা কাপলের বেবি হয় তাহলে প্যারেন্টহুডটাও খুব ভালো হয়, isn't it? রেসপন্সিবল প্যারেন্টহুড হয়, প্যারেন্টিং হয় বাচ্চার। তো এটার জন্যে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যে কি ইম্পর্টেন্ট? বার্থ কন্ট্রোল। ঠিক আছে না, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ইম্পর্টেন্ট বার্থ কন্ট্রোল। সেই বার্থ কন্ট্রোলটা এবার কী কীভাবে হতে পারে? বার্থ কন্ট্রোলটা হতে পারে সবচেয়ে প্রথম ব্যারিয়ার মেথডস, মানে ফিজিক্যাল ব্যারিয়ার মেথডসে। সেই ব্যারিয়ার মেথডের মধ্যে সবচেয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কন্ডম, তারপর আসে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপস, এগুলা। তো কন্ডমটা কি? কন্ডম হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে একটা বাধা, যেটা মেলরা ইউজ করে। যদিও আজকের দিনে মার্কেটে ফিমেল কন্ডমও নিশ্চয়ই আছে, মিনস হোয়াট উই আর সিইং ইন ফার্মাকোলজি। আপাতত এনসিইআরটিতে আমাদের মেল কন্ডম নিয়ে ডিসকাস আছে। মেল কন্ডম হচ্ছে এমন একটা জিনিস যেটা মেল পেনিসের উপর লাগানো হয়, যাতে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যে স্পার্মটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে রিলিজ হবে সেটা এই কন্ডোমের মধ্যে আটকে যাবে এবং ফিমেল ভ্যাজাইনাতে এন্টার করবে না। ঠিক আছে, সেম পদ্ধতি সার্ভিক্যাল ক্যাপ এবং ডায়াফ্রামের কেসে। সেটা ভ্যাজাইনা থেকে যে সার্ভিক্সটা স্টার্ট হয় ইনটু দ্য ইউটেরাস, এই জায়গাতে একটা ক্যাপ লাগিয়ে দেয় এবং সেই ক্যাপটা কি করে? প্রিভেন্ট করে দ্য এন্ট্রি অফ স্পার্ম ইনটু দ্য সার্ভিক্স। ঠিক আছে, সার্ভিক্স রিজনের মধ্যে স্পার্মের এন্ট্রি রেস্ট্রিক্ট হয়ে যায়, যাতে পরের দিকে এই ফার্টিলাইজেশনটা না হতে পারে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে ব্যারিয়ার মেথডস। ব্যারিয়ার মেথডসকে যদি ছাড়ি তাহলে আমাদের কাছে আছে কেমিক্যাল মেথডস। সেই কেমিক্যাল মেথডসের মধ্যে অরেল পিলস আছে। সেই অরেল পিলস, যেমন কি ফর এক্সাম্পল সাহিলি, ইন্ডিয়াতে অনেক বেশি মানে ফিমেল ফ্রেন্ডলি। সেই কেমিক্যাল মেথডে কী করা হয়? কোনো কেমিক্যালস, কোনো অরেল পিলস ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাকচুয়ালি কি? মান্থলি অকারেন্স অফ অভিউলেশন, মানে প্রত্যেক মাসে একটা ওভারি থেকে অভাম রিলিজ হবে, সেই রিলিজ অফ ওভামটা প্রত্যেক মাসে হতে থাকবে এবং
ওভাম রিলিজ হওয়ার সাথে সাথে কি হয়, মানে ওভাম রিলিজের আগে থেকে কি হয়, ইউটেরাসের যে ওয়ালটা আছে সেই ইউটেরাসের ওয়ালটা ম্যাচিওর হয়, সেটা বিল্ড আপ হয়, যাতে যদি ইমপ্লান্টেশন করতে লাগে সেটা যেন করতে পারে। এবং যদি ফার্টিলাইজেশন না হয় তখন সেই যে ওয়ালটা আছে সেই ওয়ালটা শেড হয়ে যায় এবং ফিমেলের ব্লাড ডিসচার্জ হয়। তো ফার্টিলাইজেশন না হওয়া মানে কি, সেই এক সেলটাও বডি থেকে বেরিয়ে যাবে, ফার্টিলাইজেশন হয়নি তো সেই এক সেলটাও বেরিয়ে যাবে। তো মেনস্ট্রুয়েশন হচ্ছে দ্য সাইক্লিং অকারিং অফ ওভুলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন ইন এভরি মান্থ, ঠিক আছে। তো তো কোনো কোনো যে ইয়েগুলো আছে, পিলসগুলো আছে, সেই পিলসগুলো মেনস্ট্রুয়াল সাইকেলকে অল্টার করে দেয়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলই হয় না। তো মেনস্ট্রুয়াল সাইকেল হয় না মানে কি, ওভুলেশন হয় না, ওভামই রিলিজ হয় না। তো ওভাম যদি রিলিজ না হয় তাহলে স্পার্ম এন্টার করলেও ফার্টিলাইজেশনের জন্য মানে ফিমেল গেমেট নাই, ঠিক আছে। তো আবার এই যে সাহেলি আছে, মানে এরকম কিছু পিলস আছে যে পিলসগুলো কি করে, ইউটেরাইন ওয়াল, মানে যে আমরা এন্ডোমেট্রিয়াম দেখেছিলাম না, ইউটেরাসের ওয়াল, এই যে ইউটেরাসের ওয়াল, এই ইউটেরাসের ওয়ালের মধ্যে কেমিক্যাল চেঞ্জেস করে দেয়, যাতে করে কি হয়, জাইগোট তো তৈরি হয়, মানে ফার্টিলাইজেশন হয়, সব কিছু হয়, সেই এমব্রায়োটা যখন আসে তখন সেটা ইমপ্লান্টেশন হতে পারে না, ঠিক আছে। ইমপ্লান্টেশনটা শুধু হতে পারে না, তো এই এমব্রায়োটাই বডি থেকে বেরিয়ে যায়, মানে সেই এমব্রায়োটা বডি থেকে বেরিয়ে যায়। তো এইরকমভাবে কেমিক্যালসগুলো কাজ করতে পারে। তারপর আছে আমাদের কিছু ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, যেটার এক্সাম্পল আপাতত তোমাদের একটাই আছে, কপারটি, আরও এক্সাম্পলস থাকে মাল্টিলোড এটসেট্রা। তো এই কপারটিগুলা কি, কপারটি হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, টি শেপের স্ট্রাকচার, ঠিক আছে, টি শেপের স্ট্রাকচার, যেটা কপার দিয়ে তৈরি থাকে এবং সেটাকে এই জায়গাতে এইভাবে প্লেস করে দেওয়া হয়, ক্লিয়ার। তো ইন ওয়ান ওয়ে ইট ব্লকস দ্য এন্ট্রি অফ দ্য এক্সেল অথবা এন্ট্রি অফ দ্য স্পার্ম ইন বোথ দ্য প্যাসেজেস, ঠিক আছে। আরেকটা কি করে, সে কপার আয়ন ছাড়তে থাকে, সে কপার আয়ন ছাড়তে থাকে এইসব জায়গাতে, যেগুলা নট গুড ফর দ্য স্পার্মস, ঠিক আছে। কপার আয়নসগুলো স্পার্মের মটিলিটি মানে মুভমেন্ট, তারপর স্পার্মের ভাইবিলিটি মানে স্পার্মের কি বলে ক্যাপাবিলিটি টু ফার্টিলাইজ অভাম, এইগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে। তো সেটার জন্য এই যে Cu2+ এখানে থাকে, এই কপার আয়নটা স্পার্মের জন্য ক্ষতিকর। তো স্পার্ম যখন এদিক দিয়ে ক্রস করে তখন ওর ভাইবিলিটি মটিলিটি সব কমে যায়, তাই ফার্টিলাইজেশন আর করতে পারে না, ঠিক আছে। তো নাও একটা জিনিস কি, এই যে মেথডসগুলো আমরা দেখলাম, এই যে তিনটা মেথড আমরা দেখলাম, এই তিনটা মেথডই পার্মানেন্ট না, মানে এগুলো ততদিন একটা কাপল ইউজ করবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইউজ করবে, যতদিন দে আর নট প্ল্যানিং ফর এ বেবি। ওয়েন এভার দে উইল প্ল্যান ফর এ বেবি, ওরা এইসব ইউজ করা বন্ধ করে দেবে। দে উইল নট ইউজ দ্য কন্ডম, দে উইল নট ইউজ দ্য অরাল পিলস, দে উইল নট ইউজ দ্য আইইউসিডি, ঠিক আছে না, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ওরা ইউজ করবে না, কিছু ইউজ করবে না, অ্যান্ড দে ক্যান হ্যাভ এ বেবি, ক্লিয়ার। তো এগুলাকে বলা হয় টেম্পোরারি মেথড অফ বার্থ কন্ট্রোল। কিন্তু আমাদের কাছে আবার পার্মানেন্ট কন্ট্রোল অফ, মানে পার্মানেন্ট মেথড অফ বার্থ কন্ট্রোলও আছে, যেগুলা আমরা পড়ি সার্জিক্যাল মেথডসের মধ্যে, ঠিক আছে। এখানে কি করা হয়, দুইটা মেথড আছে, একটা হচ্ছে টিউবেক্টমি, একটা হচ্ছে ভাসেক্টমি। তো টিউবেক্টমি এবং ভাসেক্টমি, টিউবেক্টমির মধ্যে কি হয়, মানে প্রথমে ভাসেক্টমি দেওয়া আছে তো ভাসেক্টমি বলে দিই। ভাসেক্টমির মধ্যে কি হয়, মেইলের এই যে ভাস ডিফারেন্সটা আছে সেই ভাস ডিফারেন্সটাকে কাট এবং সিল করে দেওয়া হয়, ঠিক আছে। সার্জারি করে সেই ভাস ডিফারেন্সটাকে কাট এবং সিল করে দেওয়া হয়। তো ভাস ডিফারেন্সকে কাট এবং সিল করার প্রসেসটাকে আমরা ভাসেক্টমি বলি। মানে বায়োলজিতে টমি কথার অর্থ হচ্ছে মানে হোয়ার এভার উই কাট সামথিং, ঠিক আছে। তো মানে এরপরে আরো অনেক যদি কেউ মানে ডক্টরের লাইনে যাও বা বায়োলজি নিয়ে হাই স্টাডিজ করো, তো আমরা আরো কাটাকুটি দেখবো। তো কাটাকে আমরা টমি বলি, ঠিক আছে। তো ভাসেক্টমির মধ্যে কি হয়, ভাস ডিফারেন্সটাকে কেটে দেয়, তো স্পার্মের আর ট্রান্সফারই হবে না বডি থেকে, মানে মেলের বডি থেকে স্পার্ম আর বেরোতেই পারবে না, ঠিক তো। ফিমেল বডিতে কি হয়, ফিমেল বডিতে ভাসেক্টমি না, ফিমেল বডিতে টিউবেক্টমি হয়। টিউবেক্টমি মানে এই যে ফেলোপিয়ান টিউব, ঠিক আছে, এই যে অভিডাক্ট ফেলোপিয়ান টিউব, এই ফেলোপিয়ান টিউবকে কাট করে সিল করে দেওয়া হয়। সো দ্য কাটিং অ্যান্ড সিলিং অফ ফেলোপিয়ান টিউব for permanent birth control is called tubectomy, and the cutting and sealing of the vas deferens for permanent birth control is called vasectomy, ঠিক আছে। এগুলোকে পার্মানেন্ট স্টেরিলাইজেশন মেথডও বলে, ঠিক আছে, পার্মানেন্ট স্টেরিলাইজেশন মেথডও বলে। তো এগুলো মনে রাখবে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। অনেক সময় কি বলে কেস বেস স্টাডিজগুলোতে এই সব টপিকস থেকে জিজ্ঞেস করে, মানে বার্থ কন্ট্রোলটা ম্যাক্সিমাম সিবিএসসি পছন্দ করে ইয়েতে জিজ্ঞেস করতে, কি বলে কেস বেস স্টাডিজে জিজ্ঞেস করতে, ঠিক আছে। একটু অ্যালার্ট থাকবে, আর কিছু না। নেক্সট হচ্ছে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, কোথায় রাখবো এটাকে,
সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেসের মধ্যে কি আছে আমাদের, যে আচ্ছা প্রথমত তো যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কি, যদিও নামের মধ্যে এটার মিনিং আছে, সেক্সুয়াল মেথডে ট্রান্সমিট হওয়া ডিজিজগুলোকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বলি, ঠিক আছে, এসটিডিস বলি। হায়ার সেকেন্ডারিতে উঠে মানে ক্লাস 12-এ উঠে তোমরা এগুলা কি এসটিআইস পড়বে, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, আর কিছু না। তো এসটিডির মধ্যে সবচেয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে এইডস। এইডস এর ফুল ফর্ম কি সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ক্লিয়ার। ACQUI, এটার মধ্যে অনেকে ভুল করে AQUI লিখে দেয়, ACR লিখে না, মনে রাখবে অ্যাকোয়ার্ড ইমিউনো, ইমিউনো ও যদি মিস করো ভুল হয়ে যাবে, ক্লিয়ার। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম যে এইডস, সেটা যে ভাইরাসটা, যে ভাইরাসের জন্য হয় সেটাকে আমরা বলি HIV, ঠিক আছে। আচ্ছা, বায়োলজি স্টুডেন্ট হিসেবে এটাও জানা দরকার যে যখন আমরা HIV বলবো, HIVর সাথে আবার ভাইরাস বলবো না, ঠিক আছে, মানে আমরা বলবো না এটা, মানে যদিও অনেকে বলে বাট বায়োলজিক্যালি সেটা রং, যে HIV ভাইরাসের জন্য হয়, ঠিক আছে। যখন আমরা বলি পোলিও কিসের জন্য হয়, পোলিও ভাইরাসের জন্য হয়, ঠিক আছে না। তো পোলিও ভাইরাসের নামে ভাইরাস শব্দ নেই, আমরা ভাইরাস এক্সট্রা অ্যাড করি, বাট এটার যে এইডস এর যে ভাইরাসটা আছে ওর নামের মধ্যেই ভাইরাস শব্দ আছে। HIV যখন বলছি, ভি ফর ভাইরাস, তো এক্সট্রা করে আরেকটা ভাইরাস লাগানোর দরকার নেই, আমরা কি বলি HIVর জন্য হয়। এটা কেন আমি ক্লিয়ার করেছি, বিকজ তোমরা যদি লাইনে লিখো না, ফুল ফর্মে লিখো যে হোয়াট কজেস এইডস, তোমরা লিখবে, অনেকে লিখে, আমি পেপারে যখন চেক করে আমি দেখেছি যে HIV তো লিখে তারপর আবার ভাইরাস লিখে, HIV ভাইরাস কজেস এইডস। তো এই ভুল কখনো করবে না, ঠিক আছে, এক্সামিনে হাসতে হাসতে মরে যাবে যে এত মানে মূর্খের মতো কে লিখেছে। তো বায়োসায়েন্সের স্টুডেন্ট হয়ে অ্যাটলিস্ট এটা করবে না, ক্লিয়ার। HIVর ভির মধ্যেই আমাদের ভাইরাস শব্দ আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই ভাইরাসটা অ্যাকচুয়ালি কী করে, এই ভাইরাসটা বডিতে গিয়ে আমাদের যে হেল্পার টি লিম্ফোসাইটস আছে, সেই হেল্পার টি লিম্ফোসাইটসকে অ্যাটাক করে, হেল্পার টি লিম্ফোসাইটসগুলো মরে যায়, আস্তে আস্তে বডিতে কাউন্ট কমে যায়, তাই বডিতে অন্যান্য অনেক রকমের ডিজিজ অ্যাটাক করে দেয়। তো বডিতে মাল্টিপল সিমটমস দেখা যায়, যেটার জন্য এই এসটাকে আমরা বলি সিনড্রোম, নট সিমটম, ঠিক আছে। সিমটম মানে এক দুইটা লক্ষণ, বাট এখানে বিভিন্ন ডিজিজের অনেকগুলো লক্ষণ দেখা যায় বডিতে, তাই এটাকে সিনড্রোম বলি। তো এটার জন্য বডির সেলফ ডিফেন্স মেকানিজম যেটা আছে WBC, সেটা নষ্ট হয়ে যায় এবং বডি এক্সপোজ হয়ে যায় টু মেনি আদার ডিজিজেস সারাউন্ডিং আস, ক্লিয়ার। তো একটা HIV পেশেন্ট, এইডস পেশেন্ট উইক হয়ে যায় এবং মারা যায় এই কারণেই, বিকজ ওর বডি কোনো একটা ডিজিজের জন্য ফাইট ব্যাক করতে পারে না, ঠিক আছে। তারপর কি আসে, আচ্ছা এটা কিভাবে ছড়ায়, এটা ছড়ায় আমাদের মানে আচ্ছা এটা সিমটমস কি, সিমটমস হচ্ছে যে উইক ইমিউন সিস্টেম, ওয়েট লস, ফিভার, ফ্রিকুয়েন্ট ইনফেকশনস, ফ্যাটিক, এসব মানে অনেকগুলো সিমটমস থাকে, অনেকগুলো বিভিন্ন ডিজিজের মানে সিমটমস চলে আসে। তো কিভাবে ট্রান্সমিট হয় বাই সেক্সুয়াল মিন্স। যদি একটা পার্টনারের HIV পজিটিভ হয় তাহলে আরেকটা পার্টনারের বাই সেক্সুয়াল মিন্স যাবে, ঠিক আছে। বাচ্চার থেকে মার মধ্যে যেতে পারে বাই ব্রেস্ট ফিডিং, বাই মানে যদি প্রেগনেন্সির সময় যদি জানা না থাকে, তো মানে ডক্টরসদের, যদিও আজকের দিনে সেই টেস্ট কম্পালসারি, মানে HIV টেস্ট প্রেগনেন্ট মহিলাদের করতেই লাগবে, হ্যাঁ, বিফোর দ্য চাইল্ড বার্থ, সেটা কম্পালসারি। তো যদি জানা হয় তাহলে বাচ্চাকে সেফলি ডেলিভার করা যায়, আজকের দিনে মেডিকেল সায়েন্স এতটুকু মানে ইয়ে হয়েছে। বাট যদি কারোর HIV হয়ে যায়, মানে ইফ এ পেশেন্ট গেটস HIV পজিটিভ, তাহলে এটা লাইফ টাইম আর কোনো ট্রিটমেন্ট আজকে অবধি নাই, যদিও ক্রিসপার ক্যাস9 নামক একটা ইয়ে এসছিল, মানে এসছে, এটার উপর স্টাডি চলছে, অ্যান্ডোনিউক্লিয়াস এসছে, যেটা HIVর ডিএনএটাকে আমাদের ডিএনএ থেকে কাট করতে পারে, বাট ইট ইজ অ্যানাদার স্টোরি, সেটা নিয়ে কখনো সেপারেট একটা ভিডিও বানাবো, বাট এটা আজকের দিনে মার্কেটে তো নেই এটলিস্ট। তো আজকের দিনে মেডিকেল সায়েন্স আমাদেরকে এটা বলে যে যদি HIV হয়ে যায় কারোর, দেন দ্য পার্সন শুড নট প্যানিক, ওই পার্সনটার ট্রিটমেন্ট আছে, মানে কিওর নাই, বাট লাইফ টাইম চালানোর জন্য ট্রিটমেন্ট আছে, হাইলি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বলে। তো এই থেরাপি আছে, সেই থেরাপিতে যেতে পারে, বা আরও অনেক থেরাপিস আজকের দিনে আছে। আর কি বলে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যে শুধুমাত্র সেক্সুয়াল মিন্সেই যায় সেটাও না, বাই ডাইরেক্ট ব্লাড কন্ট্যাক্টেও যেতে পারে। ফর এক্সাম্পল একটা নিডল, যেটা ড্রাগ ইউজার্সদের মধ্যে সবচেয়ে বেশি HIV দেখা যায়, বিকজ ওরা কি করে একটা নিডল দিয়ে সবাই ড্রাগস ইনজেক্ট করে বডিতে, কি বলে এটাকে ইন্ট্রাভেনাল ড্রাগস, IV বলে। তো একটাই সুচ দিয়ে ওরা ইউজ করে, তো ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টে যায়, ডাইরেক্ট ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টে যায়, যদি একই সিরিঞ্জ কেউ ইউজ করে, যদি একই রেজার কেউ ইউজ করে,
মানে 10জন যে রেজার ইউজ করছে তুমিও সেই রেজার ইউজ করলে, তাহলে 10জনের মধ্যে যদি কারোর একজনের এইচআইভি থাকে তোমারও এইচআইভি হয়ে যাবে, বাকিগুলারও এইচআইভি হয়ে যাবে। ঠিক আছে, তো মানে এইচআইভি চলে যাবে ওদের বডিতে। আর ওইটাই ব্রেস্ট ফিডিংয়ে হয়। ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা এখানে যেটা পড়ছি যে সেক্সুয়াল মিন্সেও হয়। এটা থেকে বাঁচবো কিভাবে অ্যাকচুয়ালি? আচ্ছা, এখানে যতগুলো ডিজিজ আছে না, সেই সবগুলো ডিজিজ থেকে একটা ব্যারিয়ার মেথড কিন্তু বাঁচাতে পারে, এটা মনে রাখবে। দ্য ওয়ান অ্যান্ড অনলি বার্থ কন্ট্রোল মেথড যেটা আমাদের এসটিডিস থেকেও বাঁচাতে পারে সেটা হচ্ছে কন্ডম। ঠিক আছে, সেটা হচ্ছে কন্ডম। কন্ডম একমাত্র এমন একটা ডিভাইস যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকেও বাঁচায় এবং আনওয়ান্টেড প্রেগনেন্সিস থেকেও বাঁচায়। ক্লিয়ার? এটা মনে রাখবে। আমি যে লাইন্সগুলো বলছি সেই লাইন্সগুলো কিন্তু আমার সিবিএসই কোয়েশ্চেন স্টাডি করার উপর লাইন্সগুলো। ক্লিয়ার? এইরকম লাইন্সই জিজ্ঞেস করে সিবিএসইতে। সো বি ভেরি মাচ ক্লিয়ার। সিফিলিস হয় ট্রেপানোমা প্যালিডাম নামক একটা ব্যাকটেরিয়ার জন্য। সেটার মধ্যে কি হয়? পেইনলেস সোর, স্কিন র্যাশেস, মানে বিচি বিচি তো আসবে, বাট এটা পেইনলেস হবে এগুলা, কোনো ব্যথা ট্যাথা হবে না। স্কিন র্যাশেস, ফিভার, অর্গান ড্যামেজ ইন লেটেস্ট স্টেজেস এইসব হয় সিফিলিসের মধ্যে, এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। তারপর গনোরিয়া যার কারণে হয় নিসেরিয়া গনোরিয়া। তো নিসেরিয়া গনোরিয়া একটা ব্যাকটেরিয়াম, সে ব্যাকটেরিয়ামের জন্য কি বলে পেলভিক রিজনের মধ্যে গনোরিয়া হয়। তারপর হচ্ছে আমাদের হেপাটাইটিস বি, যেটা হেপাটাইটিস বি ভাইরাসের জন্যই হয়। আচ্ছা, এখানে জেনারেল ওয়ার্ডস রয়ে গেছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য আবার কি বলে এইচপিভি, তো হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য সার্ভাইকেল ক্যান্সারও হয়। ঠিক আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য সার্ভাইকেল ক্যান্সারও হয়। তো যদিও মানে এটা ফিমেলদের মধ্যে হয়। হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়, সেটা জন্ডিস, অ্যাবডর্মাল পেইন, ফ্যাটিগ, লিভার নজিয়া এইসবও হয়। মানে আজকে অব্দি জানতে যে হেপাটাইটিস বিও একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, জানতেন। তো যদিও আমাদের হেপাটাইটিস বিটা আছে, বাট স্টিল কখনো কখনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে নেম ওয়ান ভাইরাল এসটিডি, মানে ভাইরাস দ্বারা হয় এমন একটা এসটিডির নাম বলো। তো ভাইরাস দ্বারা হয় এমন একটা এসটিডির নাম যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা মানে যদি একটাই জিজ্ঞেস করে তাহলে আমরা এইডসটাকেই লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য। তো এইডসটাকেই লিখবো, যদিও হেপাটাইটিস বি লিখলে রং নয়, বাট উই প্রেফার এইডস। যদি দুইটা বলে তাহলে হেপাটাইটিস বি লিখে দেবো। ক্লিয়ার? আর ব্যাকটেরিয়ার দ্বারা যদি বলে যে ব্যাকটেরিয়াল এসটিডি লিখো, তাহলে তোমরা গনোরিয়া এবং ইয়ে লিখতে পারবে, সিফিলিস লিখতে পারবে। ঠিক আছে, গনোরিয়া এবং সিফিলিস। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে আমরা বাঁচবো কিভাবে এবং কজেস অফ ট্রান্সমিশন। দেখো, কজেস অফ ট্রান্সমিশন কি? আনসেফ, সরি মাই মিস্টেক, কজেস অফ ট্রান্সমিশন হচ্ছে আনসেফ, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। ঠিক আছে, মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স। অনেক জায়গাতে দেখা যায় মানে বিভিন্ন পেশাতে থাকা মানুষদের কি থাকে, মাল্টিপল পার্টনার্স থাকে। তো এটা রিস্ক, বিকজ মাল্টিপল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স হলে যে কোনো একজন পার্টনার যদি হয় বাকিগুলোরও হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। শেয়ারিং কন্টামিনেটেড নিডলস, যেটা আগে বললাম। আনসেফ ব্লাড ট্রান্সফিউশন, মানে ব্লাড ট্রান্সফিউশন যখন হয়, আজকের দিনে ব্লাড ট্রান্সফিউশনে ডাবল ট্রিপল চেকিং হয়, 2-3 বার ব্লাড টেস্ট হয়। সেই টেস্টের মধ্যে এই সিফিলিয়া, গনোরিয়া, মানে সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস বি সব টেস্টিং হয়। ঠিক আছে, 2-3 বার করে টেস্টিং হয়। বাট স্টিল যদি কারোর লাক খারাপ থাকে তাহলে সেই টেস্টিংয়ের মধ্যে নাও আসতে পারে, এবং পরবর্তী সময়ে এইডস মানে এইচআইভি পজিটিভ ব্লাডটাই ট্রান্সফিউজ হয়ে যেতে পারে আরেকজনের বডিতে। মাদার টু চাইল্ডে যায় বাই ব্রেস্ট ফিডিং, আমি যেটা বললাম আগে। শেয়ারিং পার্সোনাল আইটেমস লাইক রেজার্স অ্যান্ড মেডিসিনাল টুলস এটসেট্রা। ঠিক আছে না, রেজার্স ইউজ করলে একজনটা আরেকজন ইউজ করলে মানে জাস্ট এটা না, আরও স্কিন মানে ব্লাড রিলেটেড আরও অনেকগুলো ডিজিজও ছড়ায়। তো সেগুলো আমরা করবো না। তো করবো না বললে আমাদের প্রিভেনশন হয়ে যায়। ঠিক না? ইউজ অফ কন্ডম, মানে আনপ্রোটেক্টেড আনসেফ সেক্সুয়াল ইন্টারকোর্সে না যাওয়া বেটার, কন্ডম ইউজ করা বেটার। ঠিক আছে না? মেনটেনিং মনোগ্যামাস রিলেশনশিপ, মনো মিন্স ওয়ান। ঠিক আছে না, একজন মানে মনোগ্যামাস রিলেশনশিপ মানে একজন পার্টনারের সাথে রিলেশনশিপ করা ইজ গুড। অ্যাভয়েডিং শেয়ারিং নিডলসগুলো শেয়ার করা দরকার নেই। এনশিওর সেফ ব্লাড ট্রান্সফিউশন, এনশিওর করা দরকার যে সেফ ব্লাড ট্রান্সফিউশন হয়, এবং প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল সবগুলোই এনশিওর করে সেফ ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, টেস্টিং ফর এইচআইভি অ্যাট দ্য আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি, এটা কম্পালসারি আজকের দিনে। ঠিক আছে না, প্রেগনেন্সির আর্লি স্টেজেই এইচআইভির টেস্টিংটা করে নেওয়া। নট শেয়ারিং পার্সোনাল আইটেমস লাইক রেজার্স, মেডিসিনাল টুলস, জাস্ট যেগুলা কজ আছে মানে যেভাবে হয় সেই কজেসগুলা না করলেই আমাদের প্রিভেনশন হয়ে যায় এসটিডির। ঠিক আছে না? তো চলো, আমাদের এই টপিকটা শেষ, মানে এই চ্যাপ্টারটা শেষ।
চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি শিখলাম? চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যাবাউট রিপ্রোডাকশন শিখলাম, কাকে বলে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি কিভাবে হতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে প্ল্যান্টসদের মধ্যে কি হতে পারে, পলিনেশন কি বলে, পলিনেশন কি কিভাবে হয়, কত ধরনের আছে, ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন, দেন হিউম্যান বিংসের মধ্যে সাইলেন্ট থাকার যে রেজাল্টসগুলো দেখলাম আমরা, বাস এগুলা দেখলাম। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখলাম, ফ্যামিলি প্ল্যানিং কিভাবে করতে লাগে, ফ্যামিলি প্ল্যানিং কেন করতে লাগে, ফ্যামিলি প্ল্যানিং এ ইম্পর্টেন্ট যে বার্থ কন্ট্রোল মেথডস গুলো আছে সেগুলো কি কি ইউজফুল হতে পারে, এভরিথিং ইউ হ্যাভ সিন। সো এট দ্য এন্ড আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে শুধু এক্সাম পার্সপেক্টিভে না, বিয়ন্ড এক্সাম পার্সপেক্টিভ অলসো দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ রিপ্রোডাকশন, অ্যান্ড ইটস সামথিং দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ইন এভরিওয়ানস লাইফ, ইজন্ট ইট? যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টারে লাইফ প্রসেস পড়েছি, সেকেন্ড চ্যাপ্টারে কি বলে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন পড়েছি, ঠিক না? যেমন এই সমস্ত জিনিস আমাদের প্রত্যেক দিনের লাইফে ইম্পর্টেন্ট, তেমনই রিপ্রোডাকশনটার ব্যাপারে এই বেসিক নলেজগুলো রাখাটাও আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক তো? সো আশা করি যে বিং মাই স্টুডেন্টস, মানে হু এভার সিইং মি, মানে ইলেকট্রনিক্যালি, I also consider you to be my student. So being my student, you will never fall back in knowledge in this regard to enlighten your surrounding and let them out from the social stigma, isn't it? So, all the best for the exams and stay tuned for our next chapter's one shot. Thank you.